হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি তোমাকে যে ড্রেসগুলো দিয়েছিলাম সেগুলো তোমার পছন্দ হয়নি? তাসনোবার কণ্ঠে একরাশ কৌতূহল। শাইনা সোজাসুজি বলল, ওগুলো পরলে বাচ্চা বাচ্চা লাগে। তাসনোভার ভুরু কুঁচকে গেল। হোয়াট? বাচ্চা বাচ্চা? কে বলেছে? শাইনা চুপ করে রইল কিছুক্ষণ, কিন্তু তাসনোভার চাপাচাপিতে শেষমেশ বলেই ফেলল, আপনার ভাইয়া। তাসনোভা অবাক হয়ে তাকিয়ে রইল ওর মুখের দিকে। ভাইয়া বলেছে? ভাইয়া এমন কথাও বলতে পারে? ঠিক তখনই তিতলি এসে বলল, শাইনা, ড্রেসগুলো আমাকে দিয়ে দাও, আমি পরব, আমার খুব ভালো লেগেছে। তাসনুভা চটে গিয়ে বলল, তিতলি, জাস্ট শাট আপ। ওগুলো তোমার জন্য আনা হয়নি। সব জায়গায় তোমাকে নাক গলাতে হবে কেন? তিতলি ঠোঁট বাঁকিয়ে বলল, নাক আছে তাই গলাই। তিতলি তিতলি মুখ মোচড় দিয়ে ঘুরে গেল। রসনার পাশের ঘর থেকে ডেকে উঠলেন, কি হয়েছে ওখানে? তাসনুভা বিরক্ত স্বরে বলল, ও খুব বেয়াদব হয়ে গেছে, মুখে মুখে কথা বলছে আমার। তার নামে অভিযোগ শুনে তিতলি আবার ছুটে এসে বলল, আম্মু, আমার কিছু ড্রেস পছন্দ হয়েছে, কিন্তু ও আমাকে ছুতেও দেয়নি। এখন এনেছে শুধু শাইনার জন্য। আমারগুলো কোথায়? তাসনুভা ঠান্ডা গলায় বলল, তোমার রুচি খারাপ তিতলি, ওই ড্রেস আমি তোমাকে পরতে দেব না। তুমি জানো না কোনটা তোমাকে স্যুট করে। তিতলি একটুও না ভেবে বলল, তোমার রুচি খারাপ, আমার নয়। ঠাস করে দেব একটা এখন। ঠিক তখনই তৌসিফ এসে ধমকে উঠল, ওই তোরা থামবি, বাড়িটা মাছের বাজার বানিয়ে ফেলছিস। তিতলি তার দিকেই ছুটে গিয়ে বলল, ভাইয়া 2000 টাকা দাও, চুন্নির দোকানে দুটো ড্রেস পছন্দ হয়েছে, টাকা দিলে এখন সুরসুর করে ছেড়ে দেবে। তাসনুভা কাট গলায় ভেলল, ওগুলো তোমার মানাবে না, ওগুলো ক্যারি করার মতো স্মার্টনেস লাগে। ইউ আর নট দ্যাট টাইপ তিতলি। তিতলির মুখ শক্ত হয়ে গেল। আমার পছন্দ যথেষ্ট সুন্দর, বুঝেছ? কিছুক্ষণ বলছে রুচি খারাপ, কিছুক্ষণ বলছে স্মার্ট হতে হয়। তাসনুভা তার দিকে এগিয়ে এসে বলল, কিপ ইয়োর মাউথ শাট তিতলি। ভাইয়ার অ্যাক্সিডেন্টের দিন তুমি আম্মুকে বোরকার সাথে যে ওড়নাটা পরিয়ে নিয়ে গেছিলে, আমার এখনও স্পষ্ট মনে আছে। তোমার রুচি ভয়ানক বাজে। ঘরের সবাই থম মেরে গেল, শাইনা, তিতলি, এমনকি তৌসিফও। ওরকম একটা সিচুয়েশনে কেউ মনে রাখে কে কী রঙের ওড়না পরেছিল? আজব ব্যাপার তো। তৌসিফ কপাল চুলকে বলল, তোকে নিয়ে তো মহা ঝামেলায় আছি রে। তাসনুভা তাচ্ছিল্যে সুরে বলল, আমি ভুল কি বলেছি? হসপিটালে যাচ্ছে বলে যেমন তেমন ওড়না পড়বে? আমি সেদিন কিছু বলিনি, কিন্তু খুব রাগ হয়েছিল। ননসেন্স গার্ল। তিতলির দিকে জ্বালাময়ী দৃষ্টি ছুঁড়ে নিয়ে এসে ঘর থেকে বেরিয়ে গেল। তিতলি পেছন পেছন গিয়ে ব্যঙ্গ করে বলল, আহা, কি রুচিশীল মানুষ রে বাবা। তাসনুভা হঠাৎ ঘুরে তাকাতেই তিতলি এক দৌড়ে পালাতে গিয়ে ধাক্কা খেল তৌসিফের সাথে। উফ! তৌসিফ বুক চেপে ধরল। তিতলি হেসে তার পিঠে হাত বুলিয়ে বলল, ভাইয়ের ডুক্কু পাইছো? দাঁড়া তোকে। তিতলি ফুরুট করে দৌড় দিচ্ছিল, ঠিক তখনই তাজদারের সামনে গিয়ে পড়ল। তাজদারের কপাল কুচকানো, মুখ গম্ভীর। সমস্যা কি? হাত পা ভেঙে হসপিটালাইজড হতে ইচ্ছে করছে? তিতলি নখ কামড়ে কামড়ে ধীরে ধীরে হেঁটে শাইনার পাশ দিয়ে যেতে যেতে ফিসফিস করল, তোমার বরটা খুব বাজে। তিতলি চলে যেতেই তাজদার শাইনাকে ধাক্কা দিয়ে চলে যেতে যেতে বলল, ঘরে আসা হোক। শাইনা বলল, আমার খেয়ে দেয়ার কাজ নেই। তাজদার ঘরে গিয়ে তাকে এক নাগাড়ে ডাকাডাকি করতে লাগল। সবাই তার দিকে তাকাচ্ছে অদ্ভুতভাবে। শাইনা লজ্জায় পড়ে গেল। এমন আজব প্রাণী সে খুব কম দেখেছে। সে ঘরে যেতেই তাজদার তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, হ্যালো মমতাজ। হ্যালো না গেল? কি গেল? আপনার মাথা। বউ বাচ্চা রেখে লন্ডনে চলে যাচ্ছি, আমার মাথা যাবে না? ঘরময় একবার হেঁটে নিয়ে শাইনা আবারও ঘর থেকে চুপচাপ বেরিয়ে গেল। তাজদার দরজার কাছে এসে তাকে ডেকে বলল, হে মমতাজ বেগম, খুব পেন মুচ্ছে? শাইনা ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, পেন কার বেশি সেটা দেখতেই পাচ্ছি। তাজদার সিদ্দিকী বুক ফুলিয়ে বলল, তুমি বোধহয় তাজদার সিদ্দিকীর আসল রূপ ভুলে গিয়েছ। ভুলে থাকার চেষ্টা করি। কি বদমাশ লোক ছিল সেটা আমি ছাড়া আর কে জানে। তুমি বোধহয় আমাকে মিস করবে না। শায়না প্রশ্ন করল, করলে ভালো হবে? ভালো হতো আর কি। ব্যাড নিউজ, মিসটিস করলাম না। যদি কখনো শুনি কেউ কান্না টান্না করে বন্যায় ভাসিয়ে দিয়েছে, তখন? শায়না মিষ্টি হেসে বলল, নৌকায় চড়ে আসবেন। তাজদার দাঁতে দাঁত চেপে বলল, সর্বনাশ সর্বনাশ, এই বোকাচণ্ডী মমতাজ এত কথা কোত্থেকে শিখল? না একে ধরে আজকে না চটকালে আমার শান্তি নেই। তাজদার চিড়বিড় করে তেড়ে আসতেই শায়না এবার একটু জোরেই পালালো। বেয়াদব লোক, সারাক্ষণ চটকানো ভটকানোর তালে থাকে। আনিস ভাই দাঁড়ান।
তাসনুভা কাঁধে ব্যাগ ঝুলিয়ে দৌড়ে এলো। আনিস তখন বাইকের ইঞ্জিন চালু করতে যাচ্ছে। অফিসে আজ দেরি হয়ে গেছে, তাই গাড়ি না নিয়ে বাইকেই বেরিয়েছে সে। তাসনুভা এসে হাঁপাতে হাঁপাতে বলল, আমার আজ ভীষণ লেট হয়ে গিয়েছে, কিছু ইনফ্লুয়েন্সার আসছে, শুটিং আছে, একটু লিফট দেবেন? আপনার অফিস তো আমার শোরুমের পথে। আনিস ভ্রু কুঁচকে বলল, তোমাদের ড্রাইভার এখনও আসেনি। তাসনুভা তাড়াহুড়োয় ঘড়ির দিকে তাকালো। আনিস কিছুক্ষণ পর ভেবে বলল, আমি কিন্তু খুব এক্সপার্ট না বাইক চালাতে। নো প্রবলেম, দাঁড়ান হেলমেটটা নিয়ে আসি। সে নিজে না গিয়ে চিৎকার করে বলল, তিতলি, হেলমেটটা দাও তো। তিতলি এক দৌড়ে হেলমেট এনে দিল। আনিস বাইকে চেপে স্টার্ট দিল। তাসনুভা তখনও হেলমেটটা ঠিক করে মাথায় পরে বসতে যাচ্ছে, এরই মধ্যে বাইক সা শব্দে ছুটে গেল রাস্তায়। মুহূর্তেই মিলিয়ে গেল আনিস। তাসনুভা হতভম্ব দাঁড়িয়ে রইল জায়গাটায়। বাইকের ধুলো মিলিয়ে যেতেই তাসনুবার ঠোঁট কাঁপল অল্প অল্প। চোখে তীব্র অপমানের আগুন জ্বলজ্বল করছে। মনে হলো শব্দবিহীন একটা চড় খেয়েছে সে জনসম্মুখে। আশেপাশে থাকা তিতলি, তৌসিফ আর শাওন হো হো করে হেসে উঠল। তাসনুবা তাকাতেই দ্রুত সরে গেল সেখান থেকে। বারান্দায় দাঁড়িয়ে থাকা তাজদার পুরো ঘটনাটা দেখল নিঃশব্দে। তারপর পাশ ফিরতে দেখল শাইনাও দেখেছে ব্যাপারটা। দুজনের চোখের মিলন ঘটতেই দুজনেই সাথে সাথে চোখ সরিয়ে নিল। তাজদার ঠোঁটের সামনে হাত রেখে ধীরে ধীরে হেঁটে সেখান থেকে চলে গেল। আনিস করলটা কি? শাইনাও হতভম্ব হয়ে গেছে। ভাইয়া এটা না করলেও পারত। আনিস অফিস থেকে আসার পর শাহিদা বেগম ঘরে এসে বললেন, ও আনিস, তুই আজ কি করেছিস? আনিস শুয়ে একটু আরাম করছিল। মায়ের গলা শুনে শোয়া থেকে উঠে বসল। কোলে বালিশ টেনে বসতে বসতে বলল, কি হয়েছে? ওই বাড়ির মেয়েটা নাকি আজকে সারাদিন কেঁদেছে ঘরে বসে। তুই নাকি সবার সামনে অপমান করেছিস? আনিসের চোখ কপালে উঠল। অপমান হবে কেন? আমি ভেবেছি ও বসেছে তাই বাইক ছেড়ে দিয়েছিলাম আর ফিরে আসিনি, আমার দেরি হয়ে যাচ্ছিল বলে। এখানে অপমানের কি আছে? আমি কি জানি? ও মনে হয় ভেবে নিয়েছে তুই ইচ্ছে করে এমন করেছিস। আমি কি বাচ্চা মানুষ এমন করব? আমি কি জানি ওর দাদি বলল আজ নাকি ভাত পানি কিছু খায়নি, চোখ মুখ নাকি লাল হয়ে গেছে, অনেক কেঁদেছে বোধহয়। আশ্চর্য, কাঁদার কি আছে? বলতে বলতে আনিস নিজেই হেসে ফেলল। শাহিদা বেগম বলল, তুই হাসছিস? আনিস চেহারায় গাম্ভীর্য টেনে এনে বলল, না, একটা সামান্য ব্যাপার নিয়ে এত ঝামেলা করার কি আছে সেটা ভাবছিলাম। শাহিদা বেগম বললেন, তুই কাজটা ভালো করিসনি, ওরা সবাই মনে করছে তুই ইচ্ছে করে এমন করেছিস। আনিস বলল, আচ্ছা তুমি গিয়ে বলে এসো ওটা একটা মিস্টেক ছিল। আমি ওর সাথে মশকরা করব কেন? এর আগে কখনো মশকরা করেছি? শাহিদা বক বক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আনিস ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করল। তাজদার মেসেজ করেছে, দ্যাটস নট ফেয়ার আনিস, আমার বোনের অপমান আমি মানতে পারছি না। আনিস মেসেজটা দেখে হেসে উঠল শব্দ করে। তাজউদ্দিন সিদ্দিকীর পরিকল্পনা ছিল একটা মেজবান আয়োজনের, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তাই তাজদার চলে যাওয়ার আগে অন্তত একটা ছোটোখাটো ফাতেহা দেওয়ার কথা ভাবলেন তিনি। তবে সেই সামান্য আয়োজনই অপ্রত্যাশিতভাবে বিশাল অনুষ্ঠানে রূপ নিল। ছোট গরু কেনার ভাবনা নিয়ে শুরু করে তিনি আরও বিপাকে পড়লেন। আয়োজন বড় হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে বাড়তি মাংস কেনার কথা চিন্তা করতে হলো। এদিকে তাজদার প্রচণ্ড ক্ষুব্ধ ছিল, কারণ মহিষ কেনা হয়নি। সে প্রথম থেকেই জোর দিয়েছিল মহিষ কেনার ওপর। তার এমন আচরণে শায়না হতবাক। এত বড় একজন মানুষ সামান্য মহিষ না কেনার কারণে বাবা ভাইয়ের ওপর রাগ করে বাড়িকে ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। কি অদ্ভুত ব্যাপার! যেদিন গরু কিনে আনা হলো সেদিন সারা দিন তাজদার বাড়ি ফেরেনি। সন্ধে যখন সে বাড়ি ফিরল তখন তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। রওশনারা শায়নাকে সতর্ক করে দিলেন, এখন ওর সামনে যেও না, কখন কি বলে ফেলে, যাওয়ার আগে কোনো অশান্তি না হোক। দাদিমাও তাকে সাবধান করলেন, ভাবের সময় আদর, ভাব ফুরালেই বাদর, রাগ্য মুখ তখন যেও, তার গায়ে এখন রাগ পোকা কিলবিল করছে। শায়না তবুও সাহস করে তাজউদ্দিন সিদ্দিকীর কাছে গেল। তাজদার তখন ঘরের মেঝেতে পায়চারা করছিল। শায়না দরজার সামান্য ফাঁক দিয়ে দেখল তার মুখাবয়বের অবস্থা ভয়াবহ। চোয়ালের রেখা কঠিন, ভ্রু কুঁচকে আছে, মনে হলো সেই পুরনো কটুভাষী তাজউদ্দিন সিদ্দিকী পুনরায় আবির্ভূত হয়েছে। এই ধারণা নিয়েই তীব্র বাক্যবান শোনার মানসিক প্রস্তুতি নিয়ে শায়না দরজা ঠেলে ঘরে প্রবেশ করল। তাকে দেখামাত্রই তাজদার ঘাড় ফিরিয়ে তাকাল, আবারও চোখ সরিয়ে নিল। শায়না তার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার জন্য কফি আনব? তাজদার সিদ্দিকী আবারও তার মুখের দিকে তাকাল, চাহনিতে স্পষ্ট অনীহা ও প্রত্যাখ্যান। কর্কশ গলায় বলল, কিচ্ছু খাবো না আমি। শায়না দমল না, বরং আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলল, ভাত আনি? গরুর মাংস ভুনা, আমি নিজে রান্না করেছি। আনি? ফ্রিজের বাসি মাংস নয়, আজ সকালে আনা হয়েছে, তাজা মাংস। তাজদার সিদ্দিকী সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল, দেওয়ালের দিকে তাকিয়ে রইল। শায়না ঠোঁটে চাপা হাসি এনে খোঁচা মেরে বলল,
ছোটবেলায় কেউ আমার খেলনাপাতি কেড়ে নিলে আমি ঠিক এমন করতাম। কথাটি তাজদার সিদ্দিকী রহমের তীব্র আঘাত হানল। সে সঙ্গে সঙ্গে শায়নার দিকে ফিরল, চোখে বিরক্তির সাথে আর চিলটে কৌতূহল ফুটে উঠল। কেমন? শায়না তার দিকে আমূল তাক করে দেখালো। এমন, মুখ গোমরা করে রাখতাম, রাগ দেখাতাম। তাজদার নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। দ্রুত কয়েকবার চোখের পলক ফেলল। তারপর ঠোঁট দুটো শক্ত করে কিছু একটা বিড়বিড় করল, যা স্পষ্ট শোনা যাচ্ছিল না। তবে তার ভঙ্গিমা দেখে মনে হলো সে নিজের রাগ সামলাতে গিয়ে কোনো সূত্র আওড়াচ্ছে। শায়না তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞেস করল, ভাত আনি তাহলে? তাজদার এবার তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। তারপর একটু রাগ দেখিয়ে বলল, তুমি জানো গরুর মাংস বেশি খেলে কি হয়? শায়না হালকা হাসল। তাজদার ধমক দিয়ে বলল, হাসবে না একদম, মেরে তক্তা বানিয়ে দেব। শায়না আবারও হেসে ফেলে বলল, হাসলাম না। তাজদার বিড়বিড় করল, হাসছে আবার বলছে হাসলাম না। শায়না বিছানায় গিয়ে বসল, গালে হাত চেপে বলল, শুনি, গরুর মাংস বেশি খেলে কি হয়? আপনার মতো করে আমি তো আর পুষ্টিবিজ্ঞানের বই মুখস্থ করিনি। তাজদার শায়নার ব্যঙ্গ অগ্রাহ্য করে দ্রুত পায়চারি করতে করতে নিজের বক্তব্য উপস্থাপন করল। ব্যঙ্গ নয় মমতাজ, মনোযোগ দিয়ে শোনো। এই গরুর মাংসে যে স্যাচুরেটেড ফ্যাট থাকে সেটা মহিষের চেয়ে অনেক বেশি। তুমি জানো এই ফ্যাট আমাদের শরীরের লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরলের মাত্রা হু হু করে বাড়িয়ে দেয়। আর এই সব আব্বুর মতো হার্টের রোগীর জন্য ঠিক কতটা বিপজ্জনক? শায়না বলল। তারপর? তীক্ষ্ণ কণ্ঠে সে প্রায় চিৎকার করে উঠল, আর ইউ কিডিং মমতাজ? শায়না অসম্ভব শান্ত কণ্ঠে বলল, না, আমি সিরিয়াস। তাজদার কাটকাট গলায় বলল, গরুর মাংসের চর্বির কারণে রক্তচাপ বেড়ে যায়। আব্বুর জন্য এটা মারাত্মক ঝুঁকি। তোমার ক্ষেত্রেও সেম। তোমার এখন প্রেগন্যান্সি চলছে। এই সময় অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট শরীরে গেলে প্রি এক্ল্যাম্পসিয়ার ঝুঁকি বাড়বে। মহিষের মাংসে আয়রন প্রোটিনের ডেন্সিটি প্রায় একই হলেও ফ্যাট প্রোফাইল অনেক ক্লিন। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড মমতাজ, ইউ মাস্ট। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড উইচ ইজ বেনিফিশিয়াল অ্যান্ড উইচ ইজ হার্মফুল। শায়না মনোযোগ দিয়ে শুনল, মাথা সামান্য দোলালো। তাজদার একটুখানি বিরক্তি লুকিয়ে যুক্তি দিয়ে তাকে কোণঠাসা করার চেষ্টা করল। শায়না তার গালে আঙুল নাচাতে নাচাতে বলল, এত কিছু তো ভেবে দেখিনি। তাজদার তার দিকে কঠোর চোখে তাকিয়ে বলল, বিষয়টা যতটা তুমি ভাবছ তার চেয়ে অনেক জটিল। এই ফ্যামিলিতে বরাবরই আমার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয় না। ওরা ইচ্ছে করেই গরু কিনে এনেছে। শায়না অবাক হয়ে বলল, আপনার সাথে ওদের কিসের কম্পিটিশন? আস্ক দেম। শায়না একটু খোঁচা দিয়ে বলল, সত্যি সত্যি জিজ্ঞেস করব? তাজদার খেপেটে দৃষ্টিতে তাকালো। শায়না ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলল, আপনি যখন আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনও নিশ্চয়ই ওরা এমন বলেছিল? তাজদার স্বীকার করল, এক্স্যাক্টলি। বলতে বলতে সে শায়নার দিকে ঝুঁকে এলো। শায়না চোখ গোলগাল করে তাকিয়ে বলল, ভীষণ অন্যায় হয়েছে। বাবুমশাইয়ের সঙ্গে এত অন্যায় মানা যায়? তাজদার অবাক চোখে তাকালো। শায়না মমতাজ তার সঙ্গে মজা করছে? সে ঠান্ডা কণ্ঠে বলল, ইউ স্টুপিড। শায়না সরাসরি বলল, আবার স্বীকারও করছে। কি নির্লজ্জ! শায়না মুখে হাসি ধরে রেখেই বলল, যাওয়ার আগে যে এত চিল্লাপাল্লা করছিলেন, ওখানে গিয়ে কিন্তু সবাইকে মিস করবেন। তাজদার চটপট উত্তর দিল, আমি কাউকেই মিস করব না। তুমি আমাকে চেনোই না। ওখানে গেলে এখানকার কথা আমার মনে থাকে না। শায়না সরাসরি বলল, মিথ্যুক। হোয়াট? মিথ্যুক? তুমি সরাসরি মিথ্যুক বলতে পারছো? হ্যাঁ। তাজদার সরাসরি বলে দিল, আমি মেজবানের দিন থাকবই না। শায়না বিছানা থেকে নামতে নামতে বলল, ভালোই হবে, আমি একটু আরাম করে মাংস খেতে পারবো। তাজদার হা করে তার দিকে চেয়ে রইল। কপাল চেপে বলল, হোয়াট আ স্যাভেজ। শায়না চুল বাঁধতে বাঁধতে বলল, আমি চর্বিগুলো আরো বেশি করে খাই। ভাসুর কর্তাকে বলবো বেশি করে চর্বি দিয়ে ভাত এনে দিতে, পেট ভরে খাবো। আহা আহা। তাজদার চেয়ারে বসে রইল পিঠ করে। বলল, ওই দিন আমি মেজবানে থাকবো না, এই ঘরে বসে থাকবো তোমাকে নিয়ে। কথাটা শুনে শায়না হাসতে লাগলো। তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো তাকে হাসতে দেখে। শায়না হাসি চাপা দিতে গিয়ে আরো বেশি করে হাসতে লাগলো। মেজবানে অনেক মানুষ হয়েছে। শায়নার মামার বাড়ি, তার বোনদের শ্বশুর বাড়িতে পর্যন্ত দাওয়াত করা হয়েছে। এইসব লিস্ট তাজদার সিদ্দিকী ধরিয়ে দিয়েছে। তার শ্বশুরবাড়ির কতজনকে দাওয়াত করা হবে সেটা সে ঠিক করেছে। শায়নার মনে হয়েছিল ইচ্ছে করেই লিস্টটা বাড়িয়েছে। এত বদলোক সে জীবনে দেখেনি। তাজউদ্দিন সিদ্দিকী কিছু বলতে চাইলে রায়হান তৈয়বুদ্দিন সিদ্দিকী থামিয়ে দিয়েছিল, ওর যেমন ইচ্ছা তেমন করুক। এভাবে লোকজন বেড়ে গিয়েছে। তাজদারের মতে মানুষ তাদের বাড়িতে রোজ খেতে আসবে না, একদিনই আসবে, তাই আয়োজনও তেমন হওয়া চাই। তার কথার পিঠে আর কেউ কথা বলেনি।
সবাই চাইছে যাওয়ার আগে কোনো ঝামেলা না হোক। এতদিন সবকিছু বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু মেজবানের বিষয়টি উঠে আসার পর তাজদার সিদ্দিকীর সঙ্গে সকলের সরাসরি কথা বলা বন্ধ হয়ে গেছে। খোলামেলা আলাপচারিতার নেই, সবই এখন তাজদারের আড়ালে কথা বলছে। শাইনা কিছু করতে পারছে না, সইতেও পারছে না। মেজবানের দিন শাইনা একটা ঢিলেঢালা সালোয়ার কামিজ পরে হালকা সেজেগুজে বাড়ির পেছন দিয়ে তাদের বাড়িতে গেল। সেখানে আপার শাশুড়িরা, তার মামা মামিরা, ফুপুরা এসেছে। সবাই ওই বাড়িতে যাবার প্রস্তুতি নিচ্ছিল। তাকে দেখে সবাই খুশি হলো। শাইনা বেগম বললেন শারমিলার শাশুড়ির জন্য ভাত পাঠিয়ে দিতে, ওখানে ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই, ঝামেলা কমলে তখন যাবে। শাইনা আশ্বাস দিল সে তৌসিফ ভাইয়াকে বলবে। বাড়ি এসে সে তৌসিফকে খুঁজে পেল না, দৌড়োদৌড়ির উপর আছে। তিতলি তাকে খুঁজে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়ে বাবুর্চিদের ওখানে অনেক লোকজন, সেখানে আমি যেতে পারবো না, বড় ভাইয়া বকবে। শাইনা বলল, ওনাকে একটা কথা বলার ছিল। আমাকে বলো। তাজদার সিদ্দিকী তার মামাতো ভাই বোনের কয়েকটা বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছিল খাইয়ে দাইয়ে। ওরা হাত ধোবে, হাতে এখন তেল লেগে আছে। তাকে আজ সবকিছুতে অংশগ্রহণ করতে দেখে শাইনার ভালোই লাগছে। সে ভেবেছিল মেজবানের দিন থাকবেই না। সবাইকে আপ্যায়ন করতে দেখে শাইনা চিন্তামুক্ত হলো অনেকটা। তার মনোযোগ আকর্ষণের জন্য মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে উঠল শাইনা। শাইনা শুনল না। তিতলি ফিক করে হেসে উঠে বলল, এটা আবার কেমন ডাক, ওগো বলে ডাকো। শাইনা তার পিঠে চড় মেলে চলে গেল। দ্রুতগতিতে হেঁটে পেছন থেকে তাজদারের পাঞ্জাবি খামচে ধরল। তাজদার চট করে তার দিকে ফেলল। শাইনা বলল, একটা কথা। কি? তাজদার মাথাটা অনেকটা শাইনার দিকে হেলে দিল। শাইনা তার কানের কাছে বলল, আপার শাশুড়িদের জন্য ওখানে ভাত পাঠিয়ে দিলে ভালো হবে। ওকে, আরেকটা কথা। কি? তাজদার কান শাইনার আরও কাছে নিয়ে গেল। শাইনার নাকে তার কানের ঠোকা লাগল। শাইনা বলল, আপনি দুলাভাইদের সাথে খেতে বসবেন। আর কিছু? বাড়িতে গিয়ে একবার সবার সাথে দেখা করে আসবেন। এখানে এসে আপনাকে কেউ পায়নি। আর আপনাকে পাঞ্জাবিতে মমতাজের বর বর লাগছে। বলেই শাইনা সরে গেল। তাজদার তার যাওয়ার পথে চেয়ে বলল, হ্যালো। শাইনা ঘাড় ফিরিয়ে তাকালো। তাজদার তার উঁচু হওয়া পেটের দিকে আঙুল তাক করে বলল, উনি কিছু খেয়েছেন? ওনার মম কিছু খাননি। সাব্বাস, কি চমৎকার স্বীকৃত। মাথা, বাড়ির কেউ খায়নি, সবার আগে আমি খেয়ে নেব, মাথা খারাপ আমার। তাজদার দাঁতে দাচ্চি দিয়ে বলল, বোকা চণ্ডী। বুঝলাম। তিতলি দরজা ঠেলে ঘরে ঢোকা মাত্রই দেখল শায়না বিছানায় বসে ধীরে ধীরে খাচ্ছে। তিতলি চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই রে, কাজ সেরেছে। শায়না চোখের ইশারায় বলল, তোমার ভাইয়া মুখ ধুচ্ছে। তিতলি জিভে কামড় দিল। তার পিছু পিছু তৌসিফ ঢুকে এলো ঘরে। তিতলি বলল, দেখেছ, বর হলে এমনই হওয়া উচিত, সবার আগে বউকে এনে খাওয়াচ্ছে। ভাই, আমার বিয়ে হয় না কেন? তৌসিফ তার ঘাড় ধরে বাইরে ঠেলে বের করে দিয়ে বলল, মেজো ভাই আছে, গাধি। তিতলি আবারও বলল, ভাই, আমাকে বিয়ে দাও না কেন, আমার এইসব দেখে মন মানে না। লাথি খাবি? পেট খালি, আগে ভাত খাই, তারপর পেট খালি থাকলে দেখা যাবে। তৌসিফ হতাশ হয়ে শায়নার দিকে তাকিয়ে বলল, বেরোলে ভাইকে বলল নিচে ডাকছে। শায়না মাথা নেড়ে বলল, ওকে। রান্না ভালো হয়েছে না? বড় ডেকচি এখন নামানো হয়েছে, সেখান থেকে প্রথম মাংস তোমার পাতে এসেছে। আমি ভাবলাম অন্য কারোর জন্য, এখন দেখি বউয়ের জন্য নিয়ে এসেছে। বলতে বলতে তৌসিফ হেসে ফেলল। শায়না লজ্জা পেয়ে গেল। তিতলি তৌসিফের পেছন থেকে বলল, বলছিলাম কি, একটা মাংস দেয়া যাবে? শায়না বলল, নিয়ে যাও। তৌসিফ তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে যেতে শায়নাকে বলল, তুমি খাও, বেয়াদব থেকে সাইজ করে আসি। তিতলি আর না পেরে নিচে বসে পড়ল, বলল, যাব না। তৌসিফ হাত ধরে টানতে টানতে বলল, চল এখান থেকে। তিতলি বসে রইল নিচে। তৌসিফ তাকে টানতে টানতে নিয়ে গেল। তাজদার মুখ হাত ধুয়ে ঘামে পাঞ্জাবিটা পাল্টে ফেলল। তারপর শার্ট পরতে পরতে শায়নার দিকে তাকালো। আনমনা হয়ে একটা হাড্ডি চিবিয়ে যাচ্ছে সে। তাজদার বলল, হ্যালো, সমস্যা কি? শায়না হচ্চকিয়ে তাকালো, বলল, খাবেন? নো। খান না বলেছি না? আমি খেতে পারছি না এতগুলো, ইঁটো করতে মন চাইছে না। তাজদার কিছু বলছে না দেখে শায়না বলল, আমি ঘাটাঘাটি করিনি এই পাশেরগুলো, আমার হাত ময়লা না, আমি ছোটবেলার মতো নেই এখন। তাজদার চট করে তার দিকে ফিরল। কথাটা নিজের বোধগম্য হতেই শায়না দ্রুত চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পর তাকাতেই দেখল তাজদার সিদ্দিকী এখনও চেয়ে আছে ক্ষোভের দৃষ্টিতে। কি বললে? খেতে বলছি। তাজদার তার সামনে এসে বসল ধপ করে। শায়না তার আরেকটু কাছে ঘেসে বসে লোকমা বাড়িয়ে দিল। তাজদার লোকমার দিকে তাকিয়ে বলল, দিস ইজ টপ সিক্রেট, ওকে? ওকে। শায়না কথা দিতেই সে লোকমাটা মুখে নিল। 4 লোকমা মুখে নিল। তারপর গ্লাস টেনে পানি খেতে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সবাই তাকে খুঁজছে, শায়নার দুলাভাই আনিস, রায়হান, তৌসিফ, আশরাফ, সবাই, কিন্তু কেউ খুঁজে পেল না। তাজউদ্দিন সিদ্দিকী বলল, ও আসবে না, খাবে না গরুর মাংসের ভাত। খাবে না যখন বলেছে তখন খাবে না, কেউ আর ফোন দিও না। তাসনুভার শোরুমে কাজ করা ছেলে এমপ্লয়িরা এসেছে। তাসনুভা তাদের আপ্যায়ন করছে, হাসাহাসি করছে।
মেজবানি যে ডাল রান্না হয় ছোলার ডাল, মাংস আর লাউ দিয়ে, সেই ডালটা সবার বেশ পছন্দ হয়েছে। ওটা শেষ হতেই তাসনুভা বাটিটা নিয়ে বাবুর্চির কাছে ছুটল। আনিস তাজদারের শোনে করতে করতে ক্লান্ত। শেষমেশ তৌসিফকে বলল, আসবে না ও, এখন কল ঢুকছেই না। এটা বড় আব্বুর মিটমাট করে নেওয়া উচিত ছিল ওর সাথে। আশরাফ বলল, সবাইকে খাইয়ে দাইয়ে নিজে না খেয়ে বেরিয়ে গিয়েছে, এটা কেমন দেখায়? ওকে রেখে সবাই কিভাবে খেতে বসবে? ফোন দিতে থাক, রিসিভ করবে। বাড়িতে সবাই তাকে বকে যাচ্ছে। রসনারা বলল, প্রত্যেকবার ছেলেটা একটা একটা ঝামেলা করবে, সবার সাথে বসে খেলে কি হতো? জোহরা বেগম বললেন, ওর বইয়ের ওকে বোঝানো উচিত ছিল না? ও বোঝাবে কেন, বড় দুজনেই তো এমন। সব দোষ এসে পড়ল সাইমার ঘাড়ে। সে চুপ করে শুনল সবার কথা। লোকটা ইচ্ছে করেই এমন করে, মাঝখানে সে ফেসে যায়। তাজদার অনেকক্ষণ পর ফোন রিসিভ করেছে। এত কোলাহলের মধ্যে তার কথা শোনা যাচ্ছিল না, তাই আনিস ফোন কানে চেপে ধরে সরে যাচ্ছিল সেখান থেকে। ঠিক তখনই তাসনুভা বাটি ভর্তি ডাল নিয়ে টেবিলের দিকে ফিরে যাচ্ছিল ধীরে ধীরে। হঠাৎ আনিসের হাতের সঙ্গে তার ধাক্কা লেগে গেল, আর ডালের অর্ধেক অংশ ছিটকে আনিসের শার্টে পড়ল। আনিস চমকে উঠল, ফোন কানে চেপে ধরে শার্টের দিকে তাকালো সে অবাক হয়ে। তাসনুভাও স্তব্ধ, কিছু বলার চেষ্টা করেও মুখ খুলতে পারল না সে। রায়হান বলল, এত ভিড়ের মধ্যে কেউ ডালের বাটি নিয়ে যায়? কাউকে বলতে? কি করলে এটা? ওর শার্টটা নষ্ট হয়ে গেল। তাসনুভা মৃদুস্বরে বলল, নট সরি। নট শব্দকে আসতে বলল, সরিটা বেশ জোরেই বলল। আনিস কিছু না বলে দ্রুত সেখান থেকে সরে গেল। তাসনুভা দাঁত কিরমির করতে করতে নিজের ঘরে চলে গেল। তার ড্রেসেও ঝোল ছিটকে এসে পড়েছে। শোধ নিতে পেরেছে বলে তার আনন্দ হচ্ছে, আবার বড় ভাইয়া থাকায় সরি বলতে হয়েছে দেখে রাগও হচ্ছে। যদিও নট সরি বলেছে, কিন্তু নট শব্দটা আনিস ভাই ছাড়া কেউ শুনতে পায়নি, তাই তার প্রতিশোধ ফুলফিল হয়নি। আর আনিস ভাই এত ভাব নিয়ে হাঁটেন কেন? নিজেকে উত্তম কুমার মনে করেন নাকি? দেখলেই গা জ্বলে যায় তার। তাজদার যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা নেমে গেছে। মেজবানের খাওয়া দাওয়া শেষ, বাবুর্চিরা টাকা পয়সার হিসাব বুঝে নিয়ে চলে গিয়েছে। মেহমান অর্ধেক চলে গিয়েছে, অর্ধেক থেকে গিয়েছে। উঠোনে প্যান্ডেলের নিচে লাল রঙের প্লাস্টিকের চেয়ারে বসে সবাই গল্পগুজবে মেতে উঠেছে। দুই বাড়ির মেহমানই আছে সেখানে। তাজদারকে দেখে সবাই একসাথে ফিসফিস করে উঠল। শায়নার খালারা বলল, জামাই এসেছে। তাজদারের হাতে কিছু জিনিসপত্র ছিল, তিতলি এসে সেগুলো হাতে নিয়ে ভেতরে চলে গেল। তাজদার এসে সবার সাথে কথাবার্তা বলতে বলতে একটা চেয়ার টেনে বসল। সবাই নড়ে চড়ে বসেছে জামাইয়ের সাথে কথা বলার জন্য। শায়নার মেজো খালা বলল, জামাইয়ের গল্প করার জন্য থেকে গেলাম, খাওয়া দাওয়া তো করলেন না? তাজদার মাথা নেড়ে বলল, না খেয়েছি, খাবো না কেন? আপনারা থাকুন, সবসময় তো আসেন না। বাড়িতে গিয়েছেন? হ্যাঁ, চা খেয়েই এলাম। আপনার মা দাদির সাথে কথাবার্তা বললাম। আর কদিন আছেন দেশে? 2 দিন। আর বোধহয় থাকা যাবে না। না, অনেক বেশিই থেকেছি, এতদিন থাকার কথা ছিল না। আপনারা থাকুন কয়েকদিন। কালই চলে যাব বাবা। বড় মেয়েটার একটা ছেলে হয়েছে, তার শ্বশুরবাড়ি যাব। মেয়েটার একা একা কষ্ট হয়ে যায়, শ্বশুরবাড়ির মানুষ তেমন দেখভাল করে না। আচ্ছা, আপনি যান, বাড়ির সবাই টেনশন করছে। তাজদারির মামিরা বলল, মামা শ্বশুরের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু। তাজদার বলল, পরের বার দেশে এলে যাব। এবার 5 মাসই হাসপাতাল কাটিয়ে ফেললাম। এটা কোনো কথা? নতুন জামাইয়ের ব্যাপারই তো আলাদা। সমস্যা নেই, নতুন জামাই সেজে যাব। ঠিক আছে, আমরা মনে রাখলাম। তাজদার তাদের সাথে কথাবার্তা বলা শেষে বাড়িতে গেল। কেউ এখন কিছু বলছেন না আর। সবাই তাকে দেখে আরও চুপ হয়ে গেছে যেন। সে ভাত খায়নি এটা নিয়ে কারো তেমন ভাবনা নেই। ঘরে ঢুকতেই শায়না ঝড়ের মতো ছুটে এলো। আমাকে বকুনি না খাওয়ালে আপনার শান্তি লাগে না, তাই না? তাজদার কপাল কুঁচকে তাকালো। স্বরটা ভারী, সংযত। কে কি বলেছে? সবাই, এমনকি আমার বাপের বাড়ির লোকজনও বলে যাচ্ছে আমি কেন তাদের জামাইকে বোঝাইনি। অদ্ভুত কথা, আমি কি বাচ্চা ছেলে? আমাকে কেউ বোঝাবে কেন? আর তুমি আমাকে বোঝাবে? ওদের মাথা খারাপ? শায়নাও রাগে কেঁপে লাগলো। মানে, আমি আপনাকে বোঝাতে পারি না? তাজদার হালকা গলায় বলল, তুমি আমাকে বোঝাতে গিয়ে নিজেই ফায়ার হয়ে যাও। আপনার সঙ্গে আমি আর একটা কথাও বলবো না। বলতে বলতে শায়না দরজার দিকে ঘুরতেই তাজদার ঠান্ডা গলায় বলল, ওটাই যে এসেছো সবসময়, এখন আরও সুবিধা হবে, দিনের পর দিন কথা না বলে থাকা যাবে। শায়না থেমে ধীরে ঘুরে তাকালো। কিছুক্ষণ নীরবে তাজদার সিদ্দিকীর মুখখানা লক্ষ্য করল। মুখটা অসম্ভব গম্ভীর, একদমই মনে হচ্ছে না মজা করে কথা বলার মুডে আছে। অথচ কিছুদিন আগেও সবকিছু স্বাভাবিক ছিল, হাসত, ঠাট্টা করত, এমনকি নিজের কথায় নিজেই হেসে উঠত। হুট করে কিছু একটা বদলে গেছে। গরু মহিষের সেই ইস্যুটা নিয়েই এমন অস্থির, নাকি অন্য কিছু চলছে মাথার ভেতর যে সে এখনো বুঝতে উঠতে পারেনি? রাগ করেছেন? আমি সিরিয়াসলি বলিনি। তাজদার শান্তভাবে বলল, তোমার সিরিয়াস না হওয়াটাও এক ধরনের সিরিয়াস ব্যাপার। রাগ করিনি আমি। শায়না বলল, তবুও চেহারায় রাগ ফুটে আছে। সেটা তুমি দেখতে পেয়েছো, এইটুকু আমার সৌভাগ্য। সালাম নাও। শায়না অবাক গলায় বলল, আমি এমন কি বলেছি যে আপনি এভাবে? তাজদার এবার তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন গলায় বলল, বলেছি তো রাগ করিনি, এখন যাও যেখানে যাওয়ার, মাথা খেও না।
শাইনা বিছানার উপর শপিং ব্যাগটা দেখল। হেঁটে এসে সেটা ধরবে তখনই তাজদার বাধা দিয়ে বলল, ওটা নেবে না, খবরদার। শাইনা হাত গুটিয়ে নিল। মন খারাপ করে বেরিয়ে যাচ্ছিল তখনই তাজদার বলল, আমি এমন কিছু বলিনি যেটা শুনে তোমার মন খারাপ করবে। শাইনা বলল, আপনাকে বুঝতে পারছি না বলেই হয়তো মন খারাপ হচ্ছে, অন্য কারণে নয়। যাই হোক, এইসব কথা থাক। আপনি দুপুরে আর কিছু খাননি বোধহয়, আমি কিছু নিয়ে আসছি। খিদে লাগলে আমি নিজে নিয়ে খাবো, এত বদভ্যাস তৈরি হলে পরে আমাকেই ভুগতে হবে। শাইনা অবাক হয়ে গেল। এতক্ষণ হয়তো সে বুঝতে পারছে তাজদার সিদ্দিকীর আসল কারণটা। হঠাৎ বুকের ভেতরটা টনটন করে উঠল। সে কি অজান্তেই তাজদার সিদ্দিকীর কাছ থেকে রাগ করার অধিকারটা ছিনিয়ে নিয়েছে? যে মানুষটা একসময় নিঃসংকোচে রাগ প্রকাশ করত, আজ সে রাগ দেখাচ্ছে সাবধানে, মাপজোক করে। নিজেই এখন নিজের রাগের অনুমতি নিচ্ছে, শুধু সে কষ্ট পাবে বলে। এই ভাবনাটাই তাকে হঠাৎ অপরাধী মনে করালো। সে তো কখনো এমন সম্পর্ক চায়নি যেখানে সবসময় ভান করতে হবে, মেকি আচরণ করতে হবে, নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে হবে। রাগ, খুশি সবকিছুই সাবধানে মাপতে হবে যেন কেউ কষ্ট না পায়। কিন্তু তারপরেও তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাজদার সিদ্দিকী ব্যাগটার দিকে আঙুল তাক করে বলল, ওটা দেখে নিতে পারো। শাইনা ধীর পায়ে হেঁটে ব্যাগটা হাতে নিল। খুলে দেখল নিজের জন্য কিছু কেনাকাটা করেছে তাজদার সিদ্দিকী, সাথে তার জন্য একটা লাল শাড়ি। তবে এটাতে সোনালি রঙের কাজ আছে, অন্যরকম, আরামদায়ক হবে। নিজের অজান্তেই শাইনার ঠোঁটে হালকা হাসি ফুটল, কিন্তু তাজদারের দিকে তাকাতেই হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তার চেহারা এমন গম্ভীর যে শাইনার হাসিটা সেখানে বেমানান। আবার আমার জন্য কেনাকাটা কেন? তাজদার তার চোখ বরাবর তাকালো প্রশ্নটা শোনার সাথে সাথে। শাইনা বিচলিত হয়ে দ্রুত চোখ নামিয়ে নিয়ে বলল, পছন্দ হয়েছে খুব, থ্যাঙ্কস। বলেই সে শপিং ব্যাগটা আলমারির ভেতরে রেখে ধীর পায়ে বেরিয়ে গেল। তাজদারের চোখ আলমারির দিকে আটকে রইল। চাপা রাগ, অপ্রকাশিত অভিযোগগুলো তার চেহারায় কড়াকড়ি কাঠিন্যতা সৃষ্টি করেছে। শাইনা বাকি জিনিসগুলো দেখল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে নিজেকে সংযত করার চেষ্টা করল, কিন্তু মনের ভেতরের অচেনা উত্তেজনা আর অব্যক্ত অভিমান চোখের কোণে রাগ হয়ে ঝলমল করতে লাগল। যত চেষ্টাই করুক তা ঢেকে রাখা তার জন্য আর সম্ভব হল না। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু ল্যাপটপের কিবোর্ডের মৃদু শব্দ। তাজদার মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কপালের কাছে কয়েকটা চুল এলোমেলো হয়ে এসেছে, আর বাঁ হাতটা অভ্যাসবশত কানের কাছে রাখা হেডফোনটা একটু আলগা করে দিয়ে সে জটিল ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ কোড কনফিগারেশনে মগ্ন। ঠিক তখনই দরজার পর্দা সরিয়ে ঘরে এলেন দাদিমা, আনবারা বেগম। হাতে একটা ছোট বাটিতে দুধে চুবানো চালের পিঠা। নরম গলায় ডাকলেন, তাজ। তাজদার এত মনোযোগে ছিল যে দাদিমার আগমন টেরই পায়নি। দাদিমা দ্বিতীয়বার ডাকতেই সে চমকে উঠে তাড়াতাড়ি হেডফোনটা খুলে ল্যাপটপের স্ক্রিনটা সামান্য আড়াল করার চেষ্টা করল। তারপর উঠে এসে দাদিমার হাত থেকে বাটিটা নিল। তিতলি কোথায়? তৌসিফের সাথে কোথায় গেছে কে জানে, এত শয়তান হয়েছে এক জায়গায় শান্তিতে বসে না। শাইনা? রান্নাঘরেই আছে, কাজবাজ করছে বোধহয়। তাজদার চুপচাপ খেতে লাগল। তোমার মামি শাশুড়ি এনেছেন এই পিঠা, কেমন? ভালো, একটু বেশিই মিষ্টি হয়েছে, খেতে ভালো লাগছে, খারাপ না। দাদিমা একটু থেমে বললেন, যাওয়ার আগে এসব করার কোনো দরকার ছিল? কোন সব? এই যে আজ খেলে না সবার সাথে বসে, সব সময় উচিত কাজ করা যায়? দাদিমা হতাশ হয়ে বললেন, শায়নার দুলাভাইরও তো বলেই দিল তাদের সাথে খেতে তোমার আপত্তি আছে, তাই তুমি না খেয়ে চলে গিয়েছ। তাজদার চামচ মুখে না তুলে বলল, এইসব বাড়াবাড়ি রকমের কথাবার্তা। আনওয়ারা বেগম শান্তভাবে বললেন, এটাই তো স্বাভাবিক, ওরা তো আর জানে না বাড়িতে কি হয়েছে, তোমার এটা করা উচিত হয়নি। যাই হোক, এই সব কথা বাড়িয়ে লাভ নেই। তোমার দাদা ভাই আর দাদা শ্বশুরের কবর জিয়ারত করিয়েছ আজকে? তাজদার বলল, হ্যাঁ। ভালো করেছ, এবার রাগটাগ বাদ দাও, আর 2 দিন আছো, ভালো ভালো সময় কাটাও। বউয়ের সাথেও এখন কোনো রাগ দেখিও না, তুমি চলে গেলে ওরও খারাপ লাগবে। তাজদার সোজা সাপটা বলল, আমি শিওর ওর খারাপ লাগবে না। এটা তোমার রাগের মাথায় বলা কথা। তাজদার বলল, সেটা হতেই পারে, তবে এটাই সত্যি। দাদিমা হেসে ফেললেন, ওর খারাপ লাগলেই তো সমস্যা, তখন তোমার ওখানে মন টিকবে না। আর সবাই তো একরকম না, ও হয়তো দেখাতে পারে না, কিন্তু বর দূরে গেলে কষ্ট হবে, সেই বর যদি শত্রু হয় তবুও। তাহলে ভালোই। দাদিমা আবারও হেসে ফেললেন, মেয়েদের মন বোঝা এত সহজ না, আবার এতটা কঠিনও না। সবাই সবকিছু প্রকাশ করতে পারে না,
আবার অনেকে কথায় না বলে কাজে কর্মে আচার আচরণে তা বুঝিয়ে দেয়, শুধু বুঝে নিতে হয়। কেউ আমার জন্য কষ্ট পাচ্ছে এসব আমার কাছে বিরক্তিকর, এত পেন নিতে চাই না আমি। এই জন্যই তোমার জন্য কষ্ট হলেও সবাই তা দেখাতে ভয় করে। এভাবে বলতে আছে নাকি? আমার জন্য কাউকে কষ্ট পাওয়ার ভান করতে হবে না। এইসব ফেক ইমোশনাল সিন দেখতে চাই না আমি। সেভ দ্যাট ইমোশনাল অ্যাক্ট ফর সামওয়ান হু কেয়ার্স। এত কঠিন কথা বলতে আছে? আমি বলি। তখনই দরজার কাছে শাইনাকে দাঁড়িয়ে থাকতে দেখল তাজদার। শাইনা অপ্রস্তুত হয়ে পড়ল, বলল, দাদুকে বড় আব্বু ডেকেছেন। আনবারা বেগম একটি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর তাজদারের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেলেন। তাজদার শাইনার উদ্দেশ্যে বলল, ভেতরে এসো। শাইনা কথা না শুনেই চলে যাচ্ছিল। তাজদার এক লমহায় শাইনার হাত ধরে ঘরের ভেতর টেনে এনে ধরাম করে দরজা বন্ধ করে দিল। তারপর তার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই শাইনা বলল, ফেক ইমোশনাল সিন দেখতে চাচ্ছেন? কথাটা গরম সীসার মতো তাজদারের কানে বাজল। সে তৎক্ষণাৎ শাইনার হাত ছেড়ে দিল। সে ভুলভাল কথা বললে সেটা শোনার জন্য চলে আসে, কিন্তু তার যে এত খারাপ লাগছে এটা বুঝতে পারছে না। তার ভেতরে সব জেদ নতুন করে জমাট বাঁধল। সে দ্রুত হেঁটে গিয়ে দরজাটা আবার খুলে দিল। এবার ইশারায় শাইনাকে চলে যেতে বলল। তার চোখে মুখে চূড়ান্ত বিতৃষ্ণা। শাইনা ঘর থেকে বেরিয়ে গেল। চোখে জল নিয়ে ক্ষোভের দৃষ্টিতে তাকাতেই তাজদার বলল, এই যে ঘর থেকে বেরোলে আমি দেশ ছাড়ার আগে আর একদম ভেতরে আসবে না। শাইনা তার কথা অমান্য করে জেদ দেখিয়ে ভেতরে ঢুকে এসে সরাসরি ঝাঁপিয়ে পড়ল তার বুকের কাছে। কিল, খামচি আর এলোমেলো ধাক্কায় তাজদার দুপা পেছনে সরে গেল। মুখটা যন্ত্রণায় কুঁচকে গেল। কি হচ্ছেটা কি শাইনা? শাইনা শান্ত হওয়ার মেয়ে নয়। তাজদার শেষমেশ তার হাত দুটোকে শক্ত করে চেপে ধরে শরীরটাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। এক ঝটকায় শাইনার মাথাটা আলতো করে কাত হয়ে গেলে সে সরাসরি ঠোঁটের উপর ঝুঁকে শক্ত একটা চুমু খেয়ে বলল, থামো, বাড়াবাড়ি করো না, রিল্যাক্স। হব না রিল্যাক্স, আমার রাগের দাম এই 2 পয়সা? জড়িয়ে ধরে শুধু একটা চুমু? তাজদার হতচকিত। এমন কথা শাইনার মুখে সচরাচর শোনা যায় না। সে খুব সাবধানে কথা বলে, শব্দ উচ্চারণে সতর্কতা অবলম্বন করে। সে অবাক না হয়ে পারছে না। শাইনা তাকে সরিয়ে দিয়ে দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়েছে। দেয়ালের দিকে মুখ করে দূরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে সে। রাগে চোখ দুটো দগদগে লাল। তাজদার অবাক হয়ে শাইনার দিকে তাকালো। সংযত শান্ত স্বভাবের শাইনা এমনভাবে কথা বলছে, এমন উন্মুক্ত আবেগ দেখাচ্ছে, এটা অবিশ্বাস্য। তাজদার সাবধানে পা বাড়াতে বাড়াতে নরম সুরে বলল, আচ্ছা শান্ত হও, এভাবে বললে বাড়ির মানুষ কেউ শুনতে পাবে। শাইনা আরও কিছুটা পিছিয়ে গিয়ে প্রায় কঠোরভাবে জবাব দিল, শুনুক। তাজদারের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। এইসব বাচ্চামি মমতাজ, তোমাকে মানাচ্ছে না। শাইনার কণ্ঠস্বর এবার সামান্য হলেও খাদে নামল। না মানাক, আপনি দাদুকে কি বলেছেন সব শুনেছি আমি। তাজদার এগিয়ে এলো। মুখে যা বললাম তা তো শুনতে পাবেই, মনের কথা তো শুনতে পাও না। এসো, একটু জড়িয়ে ধরো ভালো করে, মনের কথা শোনো। কেন আমি ওরকম বলেছি তার পেছনের কারণটা তো জানতে হবে তোমাকে। শাইনা কোনো কথা শুনবে না। সে পালঙ্কের পেছনে গিয়ে এমনভাবে দাঁড়ালো যে তাজদার তাকে আর দেখতে পারছে না। তার মাথায় একটি কথাই ঘুরছে, তার ইমোশন ফেক। সে আর কোনো ইমোশন দেখাবে না, একদম না। তাজদার কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর একরাশা হতাশা ঝরে পড়ল তার কণ্ঠে। তুমি আসবে না তাই তো? অন্য পাশ থেকে শীতল উত্তর এলো, জীবনেও না। তাজদার দীর্ঘশ্বাস ফেলল। ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? শাইনা সুযোগ পেয়েই ফুঁসে উঠল। আপনি যে যখন তখন আমাকে ব্লেম করেন তার বেলা? তাজদার এবার একটু কঠিন হলো। তুমি যে আমার কাছে থাকতে চাও না, এই সত্যিটা বলে ভুল করেছি আমি। আমি থাকতে চাই না। তাজদারের অভিযোগ তীক্ষ্ণ। 5 মাস ভিডিও কলে দেখে দিন কাটিয়ে দিয়েছ, তুমি দিব্যি ভালো ছিলে না? হ্যাঁ, সব আমারই দোষ। আবারও কথা ঘরাচ্ছ। আমি কি জিজ্ঞেস করেছি? হ্যাঁ, ভালো ছিলাম, বেশ ছিলাম তো। দাদুকে ওটাই বলছিলাম যে 5 মাস আমাকে ছেড়ে আরামসে থাকতে পারে, সে 5 বছরও থাকতে পারবে। বসে বসে কাঁদতে বলছেন? কাঁদিনি, তারপরেও এসে হাসছিলেন এই বলে কাঁদতে কাঁদতে সিদ্দিক বাড়ি বন্যায় ভাসিয়ে দিয়েছি। বেশ করেছি, কাঁদিনি। শেষ আঘাতটা হানল তাজদার। তুমি কত পাষাণ, অথচ বলে বেড়াও আমিই বেশি পাষাণ। কথাটা বলার সাথে সাথে দুই পক্ষ নীরব। ঘরের মধ্যে পিনপতন নীরবতা।
বাইরে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর ঘড়ির কাঁটার মৃদু টিকটিক শব্দ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। শাইনার চোখে জল জমছে, সে আবারও তা মুছে ফেলছে। তার চোখের পানি আর এক বেহায়া। তাজদার শান্তভাবে বলল, আচ্ছা বাদ দাও, কেউ কারো জন্য কষ্ট পেয়ে লাভ নেই, ওইসব বাদ। মানুষ ছাড়া মানুষ মরে না। একটু কষ্ট হবে, তোমাকে যখন তখন মনে পড়বে, চাইলেই তোমাকে দেখব না সামনে থেকে। একটু মজা করি, ওসব করতে পারবো না। হাত বাড়ালেই তোমাকে ছুতে পারি, এই সবার পারবো না, এটুকুই। বাদ দাও, আমি যতক্ষণ আছি ততক্ষণ হাসি খুশি থাকো, সামনে এসো। শাইনা এলো না। তাজদার বলল, আচ্ছা এসো না, আমিই বেরিয়ে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়লে তখন আসব। বলতে বলতে সে বেরিয়ে গেল। শাইনা উকি দিয়ে তার যাওয়ার পথে চেয়ে রইল। তাজদার যখন পুনরায় ঘরে ফিরল তখন অনেক রাত। বাইরে শীতের ঠান্ডা হাওয়া বইছে, তাই তার গায়ে একটা বাদামি রঙের চাদর জড়ানো। সে আলতো করে দরজাটা ভেজিয়ে দিল। ঘরে প্রবেশ করে দেখল বিছানায় শাইনা নেই। ডিম লাইটের মৃদু আলো অস্পষ্ট কিছু ছায়া তৈরি করেছে ঘর জুড়ে। তাজদার চোখ কুঁচকে কিছু একটা ভাবল। ডিম লাইটের আলোয় ভুল দেখছে, ও আবার কোথায় যাবে? সে হাত বাড়িয়ে মূল সুইচবোর্ডের দিকে যেতেই দেয়ালের ঠিক পাশে শাইনাকে দেখল। শাইনা সেখানে দাঁড়িয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দুটো জলজল করছে। সেই দৃষ্টিতে স্পষ্ট অভিযোগ, চেহারায় এখনও রাগের রেশ লেগে আছে। কিছুক্ষণ আগের ঝগড়ার উত্তাপ এখনও তার চোখে মুখে জমাট বেঁধে আছে। সবচেয়ে অবাক হওয়ার মতো বিষয়, তার পরনের সেই শাড়িটা যেটা তাজদার তাকে উপহার দিয়েছিল। অন্ধকারে আবছা হয়েও শাড়িটার জমকালো লাল রং আর সোনালি কাজ তাজদারের চোখ এড়াল না। শাইনা নড়ল না, শুধু রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। তাজদার চাদরটা একপাশে রাখতে গিয়েও থামল। কথা না বলে এখন এগিয়ে যাওয়া মানে পরিস্থিতিকে আরও জটিল করা। সে বলল, তুমি এখনো ঘুমোওনি কেন? শাইনা পাল্টা প্রশ্ন করল, কে যেন আমি ঘুমোনোর পর আসবে বলেছিল? তাজদার ঠোঁটের কাছে হাত রেখে হাসি আড়াল করল। শাইনা তা বুঝতে পেরে তার দিকে জোরে একটা শপিং ব্যাগ ছুঁড়ে মেরে সেখান থেকে যেতে যেতে বলল, চুড়িগুলো আমার হাতে হচ্ছে না, এত ছোট সাইজের চুড়ি আমার হাতে হয় না, আমি বড় মানুষ, দেখে মনে হচ্ছে বাচ্চাদের জন্য চুড়ি এনেছে। তাজদার শপিং ব্যাগটা খপ করে ধরে ফেলল। তারপর শাইনার দিকে চেয়ে বলল, আমি বললাম চুড়ি দিতে, ওরা দিল, এখন তোমার হাতে না হলে আমার দোষ? অভ্যসই তো আপনার দোষ, আপনি আপনার বউয়ের হাতের সাইজ জানবেন না। মারাত্মক ভুল হয়ে গিয়েছে। তাজদার বাকিটা বলার আগে শাইনা বলল, মাফ নেই, সব কিছুর মাফ হয় না। তুমি বড় মানুষ, বড় মানুষরা ছোট মানুষকে মাফ করে দেয় জানতাম। ছোট মানুষকে মাফ করে, যে ছোট মানুষ সাজার চেষ্টা করে তাকে নয়। শাইনাকে আবারও আগের মতো জেদি হিসেবে ফিরে পেয়ে তাজদারের আনন্দ হচ্ছে, আবার চিন্তাও হচ্ছে কিভাবে একে শান্ত করানো যাবে। শাইনা বিছানাটা এলোমেলো করে ফেলেছিল ব্লাউজ খুঁজতে খুঁজতে। কোমরে শাড়ির আঁচল গুজে সেগুলো বোজগাছ করতে করতে বলল, বাইরে আমার জন্য গিয়েছে নাকি নিজেকে সময় দিতে? তাজদার বাধ্য স্বামীর মতো উত্তর দিল, কুকুর তাড়াতে, বেশি ডাকাডাকি করছিল। শাইনা তার দিকে ফিরে তাকাল, আপনার জবাব কে চেয়েছে? তাজদার শব্দ করে হেসে ফেলল। শাইনা তেড়ে এসে বলল, আবার হাসছেনও? আমাকে বিপাকে ফেলে আপনার তো খুব আনন্দ হচ্ছে। গোটা গোটা 5 মাস যে সময়টায় মেয়েরা স্বামীর কাছে যত্ন খোঁজে, সেই সময়টা আপনি হাসপাতালে কাটিয়েছেন। যখন দেখলেন ওখানে আমি নেই, তখন আমি তোমার। শায়না বাধা দিয়ে বলল, আগে আমার কথা শেষ করতে দিন। যখন ওখানে আমাকে দেখতে পেলেন না তখন আপনার ভীষণ রাগ হলো, কিন্তু আপনি সেটা কাউকে দেখালেন না, এমনকি ভিডিও কলে আমার সাথে কথা বলার সময়ও না। কারণ আপনি জানেন আমার শাস্তি হলো 5 মাস আমি এখানে পড়ে থাকবো আর আপনি ঢাকায়। আমি কিন্তু আমার কথা শেষ হোক আগে। তাজদার পেছনে হাত ভাঁজ করে গলা হালকা কাত করে দাঁড়িয়ে মাথা নাড়তে নাড়তে বলল, আচ্ছা তুমি বলো। শায়নার রাগ সামলে নিয়ে বলল, আপনার মনে হয়েছে আমি ইচ্ছে করে ওখানে যাইনি, তাই নিজ থেকে একবারও আমাকে যেতে বলেননি। আপনার নীরবতা দেখে আপনার পরিবারও ভেবে নিয়েছে আপনি চান না আমি ঢাকায় যাই। তাজদার গম্ভীর হয়ে গাল চুলকাতে চুলকাতে বলল, ভয়ানক ষড়যন্ত্র দেখছি। শায়নার রাগে দুঃখে তার গায়ের চাদর খামচে ধরে তাকে ঠেলে সরিয়ে দিল। মজা করছে এখনও তার সাথে? সে এখানে একটা কথাও মিথ্যে বলেছে? সবকিছুর দোষ তার? সামনে তার ডেলিভারি, বাঁচা মরা আল্লাহর হাতে। এমন একটা সময় সে চাইবে না তার সন্তানের বাবা তার পাশে থাকুক? এরা তাকে কি মনে করেছে? নিজেদের সব ভাবনা তার উপর চাপিয়ে দিয়ে যে যার সিদ্ধান্ত নেয়। তার কথা কে ভেবেছে ঠান্ডা মাথায়? রাগে তার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এবার রাগগুলো জল হয়ে ঝরে পড়তে লাগলো গালবে। রাগ যদিও 1 ফোঁটা কম
থামেনি। তাজদারকে ঠেলে সরিয়ে দিয়ে সে চোখ মুছতে মুছতে বিছানার দিকে চলে যাচ্ছিল। ঠিক তখনই তাজদার তাকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে ঘাড়ে চেপে একটা চুমু খেয়ে বলল, ইন্নাফ, অনেক রাগারাগি হয়েছে আজকের জন্য, অতিরিক্ত হয়ে গিয়েছে, এসো। বলতে বলতে সে শায়নাকে তার গায়ের চাদরটার মধ্যে আড়াল করে নিয়ে সামনে ফিরিয়ে নিল, শক্ত করে জড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, এমন শীতে একটা সোয়েটার অন্তত গায়ে দিতে হয় মমতাজ। দেব না, আমার একটুও শীত করছে না। তার মুখের উপর তপ্ত শ্বাস ছেড়ে তাজদার বলল, আচ্ছা, তাহলে আমি যাকে জড়িয়ে ধরেছি তার শরীর কাঁপছে সেটা ভুল? আমি মোটেও কাঁপছি না মিস্টার তাজদার সিদ্দিকী। তাজদার তার মুখের উপর ঝুঁকে কপালে চুমু খেতে খেতে বলল, আচ্ছা, আমি ছুঁয়েছি বলে হয়তো কাঁপছো। শায়না বলল, মোটেও না। তাজদার তার ডান গালে আলতো করে চুমু খেয়ে বলল, আমি আদর করলাম তাই হয়তো। শায়নার শক্তপক্ত আবরণ একটু একটু সরছে। সে কম্পিত গলায় বলল, একদম না। তাজদার সিদ্দিকী তার বাম গালে মুখ ডুবিয়ে চুম্বন করে বলল, আমি তোমাকে ছুঁবো আর তুমি কাঁপবে না, তা কখনো হয়? শায়না ক্ষীণ কণ্ঠে বলল, বললাম তো কাঁপছি না। তুমি যে কাঁপছো না তার প্রমাণ কি? আমার কাছে প্রমাণ আছে যে তুমি কাঁপছো। বলতে বলতে সে শায়নার কানে একটা চুমু খেলো। শায়নার শরীরটা এবার দুলে উঠল। সাথে সাথে সে নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে অভ্যস্ত হতে চাই না। কেন অভ্যস্ত হতে চাও না? নতুন করে কোনো কষ্ট পেতে চাই না। তুমি বলতে চাইছো আমি যা ছুঁই সব দুঃখ হয়ে যায়? আপনি আমাকে দুঃখ ছাড়া কি দিয়েছেন? তুমি এত অভিযোগ রাখলে আমার কিন্তু যাওয়া হবে না। অভিযোগের এখনো দেখেছেন কি? থাক, আর দেখতেও চাই না, আমাকে যেতেই হবে, উপায় নেই। শায়না তার কলার জাপটে ধরে তাজদারকে নিজের দিকে টেনে এনে বলল, তাহলে এইসব আলগা পিরিত দেখাবেন না। এইসব ভুলতে না পারলে ভুগতে হবে, ভুগতে ভুগতে ভুলে যাবে। শায়না অদ্ভুতভাবে ক্ষীণ শব্দে একটা চিৎকার করে প্রতিবাদ করে উঠল। তাজদার তার গায়ের চাদরটা ভালো করে তাকে জড়িয়ে ধরে বলল, এইসব রীতিমতো অত্যাচার। তুমি শাড়ি পরেছো আমি মন ভরে দেখব, কিন্তু তা না, তুমি করছো ঝগড়া। আমি ঝগড়া করছি না, আমিই ঝগড়া করছি। তুমি কখনো ঝগড়া করতে পারো? খোঁচা মারছেন? আরে না, কে বলল খোঁচা মারছি? আপনি মস্করা করছেন, এই মুহূর্তেও তামাশা করছেন। তুমি কাঁদছো আর আমি তামাশা করব বলে তোমার মনে হয়? হয়, কারণ আপনি আমাকে কাঁদতে দেখলে সুখ পান। পরের মতো কথা। আপন কখন ভেবেছেন? নিজের কখন ভেবেছেন? সব সময়, তুমি সবখানে, সব সময় সবভাবে আমার আপনের চেয়েও আপন। তোমাকে লাল শাড়িতে দেখার পর থেকেই নিজের নিজের লাগে। আজ একদম লাল টমেটো লাগছে। চলো, নুপুরটার একটা বিহিত করি। যাওয়ার আগে কিছু মহৎ কাজ না করলে চলে? দরকার নেই, খুব দরকার। চলো চলো। আচ্ছা, একটু কোলে টোলে তুলি? একদম না। তাজদার তাকে কোলে তুলে নিল। শায়না তার গলা জাপটে জড়িয়ে ধরে রেখে বলল, আমাকে কোলে নিয়ে কি প্রমাণ করতে চাইছেন? তোমাকে কোলে নিলাম কে বলল? নিলাম জুনিয়রকে। ওর জন্মের সময় আমি থাকবো না, তাই এখন এভাবে নিয়ে নিলাম। ক্লিয়ার? শায়নার রাগ আরও বাড়িয়ে দিল সে। মনে মনে হাসল ভীষণ। শায়নাকে বিছানায় বসিয়ে দিয়ে শপিং ব্যাগ থেকে নুপুরটা বের করে তার সামনে বসল। শায়না বলল, এইসব আপনি ইচ্ছে করে করছেন তাই না? তাজদার তার দিকে তাকালো, কিন্তু কোনো জবাব দিল না। পায়ে হাত দিতে শায়নার শরীরে শিহরণ বয়ে গেল। তাজদার তার পা টেনে এনে নুপুরটা পরিয়ে দিতে লাগলো। শায়না তার মুখের দিকে চেয়ে বলল, বোবা হয়ে গেলেন কেন? তাজদার এবার ভাবল আর কোনো কথা বলবে না। কথার পিঠে কথা বাড়বে। তাকে শান্ত করাতে হলে তার চুপ থাকাটা জরুরি। এই সময় অনেক রকম মুড সুইং হয় মেয়েদের। সে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। বলল, কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে। শীতের রাত অনেক বড়, ঘুমাও। আপনি ঘুমান। ওকে। শায়না বিছানায় বসে প্রলাপ বকতে লাগলো। তারপর কিছুক্ষণ পরপর তাজদারের দিকে তাকাতে লাগলো। এই মানুষ কি চায় নিজেও জানে না। সারা দিন তার সাথে সবার সাথে রাগ দেখালো চলে যেতে হবে বলে, এখন আবার এমন ভাব দেখাচ্ছেন যেন উনি কখনোই রাগ দেখাননি, সব রাগ সে দেখিয়েছে। সে আবারও চোখ মুছল, আবারও দরজার দিকে তাকালো। কিছুক্ষণ পর আবারও তাজদার সিদ্দিকীর দিকে। শেষমেশ আর না পেরে বলল, কাল সকালে আমি বাড়িতে চলে যাব, আর আসবো না। 2 দিন পর ঘরটা তো এমনিতেই খালি হবে। তাজদার চোখ খুলছে না দেখে শায়না তার দিকে চেয়ে রইল। তাজদার সিদ্দিকীর নিজ থেকে তাকে কষ্ট না দিলে তার এত কষ্ট পাওয়ার কথা ছিল না। অথচ যখন সত্যিই কষ্ট দিয়েছিল তখন সে এতটা ব্যথা অনুভব করেনি। তখন তো তার মনে হয়নি তাজদার সিদ্দিকী কষ্ট না দিলেও তার কষ্ট হবে। তাজদার চোখ খুলতেই দুজনেই চোখাচোখি। সে পেটে চেপে হেসে উঠল। শায়না করুণ সুরে কেঁদে উঠে আবারও সাথে সাথে তা গিলে ফেলে বলল, আপনি আমাকে কাঁদিয়ে মজা পান। তাজদার তাকে টেনে এনে জড়িয়ে ধরল। তারপর তার গালের এপাশে ওপাশে নিজের খসখসে গালে চেপে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলল, তুমি বুঝবে না, এই কান্না আমার অর্জন। তুমি আগে কাঁদতে আমি কষ্ট দিতাম বলে, এখন কাঁদছ আমার জন্য কষ্ট হচ্ছে বলে। শায়না মমতাজ, আমি তোমাকে নিজের করেই ফেললাম, দেখলে? শায়নার ঠোঁটের কাছে তার কানটা ছিল। কানে ঠোঁটের স্পর্শ খুব গাঢ়ভাবে লাগছিল, ঠিক ভালোবেসে রাখা স্পর্শের মতোই। তাজদারের স্যুটকেস গোছানো হচ্ছে। শায়না এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। তাজদার খুব মনোযোগ দিয়ে জরুরি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে।
শাহিদা বেগম সকাল সকাল ভাপা পিঠা আর খেজুরের রস পাঠিয়েছে। তাজদার বলেছে বেলা হলে খাবে। গরম ভাপা পিঠা শাইনার পছন্দ, তাই সে গরম গরম খেয়ে নিয়েছে। তাজদারের পছন্দ ঠান্ডা ভাপা পিঠা। শাইনা বুঝল না এটা কেমন পছন্দ। অবশ্য এই প্রশ্নটা সে করেনি। রওশনারা কিছুক্ষণ পরপর এসে জিজ্ঞেস করছেন এটা ওটা দেবেন কিনা। তাজদার শান্তভাবে উত্তর দিচ্ছে। তিতলিও ঘুরঘুর করছে ঘরের আশেপাশে। সকালে সে একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। ভাপা পিঠার মাঝখানে যতটুকুতে মিঠা আছে ততটুকু খেয়ে বাকিগুলো তাওসিফের হাতে ধরিয়ে দিয়েছে। তাই তাওসিফের মার খেয়েছে। বড় ভাইয়ের সাথে বেয়াদবির ফল তাওসিফ তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। তাসনুভাও ভাপা পিঠা খেয়েছে। খাওয়ার পর বলেছে এটা কোনো খাবারের পর্যায়েই পড়ে না। সে আজ খুব চিন্তিত। কাল এয়ারপোর্টে তাকে নিয়ে যাবে না বলেছে ছোট ভাইয়া, কিন্তু সে যাবেই। এইদিকে সে গেলে তিতলিও বায়না করছে সেও যাবে। ও যেতে পারলে সে যেতে পারবে না কেন, এই ধরনের ফালতু লজিক দেখাচ্ছে। তিতলি আজকাল খুব বেয়াদব হয়েছে, আগে এমন ছিল না। শাইনার সাথে মিশে মিশে এমন হয়েছে। এখন কথায় কথায় বিয়ে বিয়ে করে। কী কারণে মেয়েরা বিয়ে বিয়ে করে এটা নিয়ে ভাবতে গিয়ে তাসনুভা খুব বাজে একটা কারণ খুঁজে পেয়েছে। তারপর তিতলির ওপর অসম্ভব রাগ হয়েছে। বিয়ের কি বোঝে ও জানে মেয়েদের বিয়ে পরবর্তী জীবন কেমন হয়। তিতলি এখনও ফ্যান্টাসির জগতে বসবাস করছে। সময় মতো মার পড়লে ঠিক হয়ে যাবে। স্যুটকেস গোছগাছ শেষ করে তাজদার শাইনার দিকে তাকিয়ে ওই ছবিটা আমি নিয়ে যাচ্ছি। দেয়ালে টাঙিয়ে রাখা ছবিটা দেখিয়ে দিল সে। বউ সাজে তাজদার সিদ্দিকী আর বর সাজে তাজদার সিদ্দিকী। শাইনা বলল, ছবি দিয়ে কি করবেন? রুমে রাখব। নিচ্ছি। শাইনা আস্তে করে বলল, তাজদার ছবিটা নিয়ে এসে প্যাক করতে লাগলো। শাইনা বলল, ছবি দিয়ে মানুষ আরও অনেক কিছুই করে। হ্যাঁ, জাদু করে। শাইনা হঠাৎই শব্দ করে হাসল তার কথার ধরনে। আপনিও জাদু করবেন? কিসের জন্য? যাতে ভুলে না যাও। আপনাকে ভুলে যাওয়া সম্ভব বলছেন? তোমার দ্বারা অসম্ভব কিছু আছে। আপনি আবারও আমাকে রাগিয়ে দিচ্ছেন, অথচ কাল রাতে বলেছেন যাওয়ার আগে আর কোনো রাগারাগি হবে না। তোমার জন্য এই মুহূর্তে রাগ করা ফরজ, করো ইচ্ছে মতো। রাগ করতে বলছেন আমাকে, কিন্তু রাগ আপনার কথায় প্রকাশ পাচ্ছে। রাগ হবে না? তুমি অকারণে হাসছো কেন? আপনি কাল রাতে আমাকে কাঁদতে দেখে হেসেছেন তাই। তুমি মানুষ হওনি। শাইনা হেঁটে হেসে তার শার্ট খামচে ধরে কাছে টেনে নাকে নাক ঠেকিয়ে বলল, আপনাকে রাগ করলে কিন্তু মন্দ লাগে না। ছোটবেলায় ঘৃণা লাগতো, এখন হাসি পায়। হাসি পায়? শাইনা হাসি মুখে বলল, মানে আপনি বাচ্চাদের মতোই রাগ করেন তাই আর কি। সব রাগ গোস্বার অবসান ঘটিয়ে আমি গেলাম, তুমি হাসতে থাকো। শাইনা হাসতে লাগলো। হাসির আড়ালে সে যে কি যত্ন করে লুকিয়ে রাখল তা তাজদার সিদ্দিকী টেরই পেল না। একেবারে পায়নি তা ভুল, পেয়েছে ওইটুকু যতটুকু গতরাতে চোখের পানিতে লেখা ছিল। চোখের পানি কতটুকু মনের ব্যথা প্রকাশ করে। জামাই চলে যাচ্ছে তাই শাহিদা বেগম একের পর রান্না করে পাঠাচ্ছেন মেয়ের শ্বশুরবাড়ি। আজ এসেছে মধুভাত। যদিও এই মধুভাত গরমকালে বেশি খাওয়া হয়, কিন্তু গরম আসতে আসতে জামাই দেশে থাকবে না, তাই তিনি জ্বালা চাল ভিজিয়ে রেখেছিলেন গতরাতে। তারপর ভাত রেঁধে সেগুলোকে ঘুটনি দিয়ে ঘেটে তারপর জ্বালা চালের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলেন। সকালে বড় একটা পাতিলে করে মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছেন। শায়না এত বারণ করল, তারপরও আম্মা শুনল না। তাসনুভার নাক সিটকালি তার ভালো লাগে না। মধুভাত তাজদার সিদ্দিকী খাবে কিনা সেটা নিয়েও মনে সন্দেহ ছিল, কিন্তু তাজদার সিদ্দিকী চুপচাপ খেয়েছে। অবশ্য সে না দেখে মতো অন্যদিকে মুখ করে বসে খেয়েছে। তার মুখ দেখলে শায়না বুঝেই যেত এটা তার অতটা পছন্দ হয়নি। শায়নার মন রাখতে খেতে হয়েছে এক বাটি। রায়হান আর তৌসিফ ঠোঁট টিপে হাসছিল তার কাণ্ড দেখে। বেচারা, বউয়ের মন রাখতে কত কষ্টটাই না করতে হচ্ছে। কিন্তু বাড়ির বাকি সবাই বেশ মজা করে খেয়েছে। শাহিদা বেগম রওশনারাকে পুকুরঘাটে দেখেছিল, তখন জিজ্ঞেস করেছিল তাজদার খেয়েছে কিনা। রওশনারা বলেছেন বেশ মজা করে খেয়েছে। ও আর নুভা দুই ভাই বোনের সহজেই কোনো কিছু পছন্দ হয় না শুরুতেই, পরে আবার ওটাই খায়। উনি মধুভাত বসাতে জানেন না, অনেক বছর খাওয়া হয়নি, কেউ আগ্রহ দেখায় না বলে বাড়িতে করা হয় না। তিতলি, তৌসিফ, রায়হান, ঝিমলি বেশ মজা করে খেয়েছে। ঝিমলির কাছেও এটা নতুন ছিল। তার কাছে পায়েস, টক দই এই দুইটার মাঝামাঝি নতুন স্বাদের ডেজার্টের মতো মনে হয়েছিল। খুব মজা লেগেছে। তাসনুবা ভয়ে খায়নি। মধুভাত খেলে ঝিমুনি শুরু হয়, এই সব কথা সে শুনেছে। ঝিমুতে থাকা মানুষ তার কাছে বিরক্তিকর লাগে। শোরুমে গিয়ে তার ঝিমুনি পিলে তখন? তাছাড়া এমন উইয়ার্ড খাবার কোথা থেকে আবিষ্কার করে মানুষ? কিন্তু দুপুরে বাড়ি ফিরে ফ্রিজ খুঁড়ে দেখল আইসক্রিমের বাটিতে ওপরে নারিকেল কুচি ছিটিয়ে কিছু একটা রাখা আছে। সে খেতে খেতে পুরো বাটি শেষ করে ফেলল। জোহরা বেগম এসে বললেন, সকালে খাবে না বলেছিলে, এখন মজা লাগলো?
তাসনুভা অবাক হয়ে বলল, এগুলো মধুভাত ছিল? তো কি? তাসনুভা বাটিটা ধুয়ে নিতে নিতে বলল, ভালো ছিল, অ্যাভারেজ। শায়না ইদানিং অদ্ভুতভাবে ভাত খায়। তাজদার সেটা লক্ষ্য করেছে। সে রান্নাঘরে একা একা অল্প করে খেয়ে বসে থাকে। এই অভিযোগ আসার পর থেকে তাজদার তাকে নিজের পাশে বসে খাওয়ায়। সে খেয়াল করেছে শায়না একদিন ঝোল ছাড়া সাদা সাদা ভাত খায় ভাজা মাছ কিংবা মাংস দিয়ে। অন্যদিন মাছ মাংস ছুবেও না, শুধু সবজি মেখে খায়। অন্যদিন ঝোল দিয়ে মেখে ভাতের রং লাল করে তারপর মুখে তোলে। কাঁচামরিচ পারে না এক লোকমায় একটা করে খেতে। তাজদারের জিভ পুড়ে যায় দেখলে। এ মেয়ে কি পাগল? ফলমূলের ক্ষেত্রেও তাই। একদিন আপেলের গন্ধ সইতে পারে না, অন্যদিন সারাক্ষণ আপেল চিবোতে থাকে। ড্র্যাগন ফল সে খায় না, নাম শুনলেই বিরক্তি প্রকাশ করে। কিন্তু একদিন দেখা গেল এত তৃপ্তি নিয়ে খাচ্ছে, দেখে মনে হয়েছে এত মজার ফল সে আর কোনোদিন খায়নি। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। রোদে কাপড় চোপড় শুকোনোর ক্ষেত্রে খুব সতর্কতা আছে শায়নার। সে রোদে কাপড় চোপড় না শুকিয়ে গায়ে দেয় না, কেমন একটা ভেজা গন্ধ থেকে যায় মনে হয়। কেচে কাপড় না ধুলেও তার পছন্দ হয় না। এতদিন তাজদারই কাপড় চোপড় ধুয়ে দিয়েছে। শায়না সেসব দেখে ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলত অনেকবার। তার কাপড় চোপড় কেউ ধুয়ে দেবে এইসব তার কাছে অস্বস্তিকর। কিন্তু তাজদার নিজের কাপড় চোপড়ের সাথে তার কাপড় চোপড়ও ধুয়ে ফেলত। বিছানার চাদর, দরজা জানলার পর্দা ধুতে হলে সেদিন পুকুরে চলে যেত। পুকুরে কাপড় ধুতে আরাম। তিতলি এসে বলতো, এখনও সাবান ঘষেই যাচ্ছে, আজ রাত নামবে তবুও কাপড় ধোয়া শেষ হবে না। কাপড়ে এমনভাবে সাবান লাগালে টাকা পয়সা আর একটাও থাকবে না, ফতুর হয়ে যেতে হবে। ও তো কাপড় কাচতেই জানে না, সাবান লাগাচ্ছে আর হাত দিয়ে একটুখানি কচলে পানিতে চুবাচ্ছে। শায়না মায়ের কথা শুনে হেসে ফেলেছিল। সে এতগুলো দিনেও তাজদার সিদ্দিকীর আয়ের পরিমাণ সম্পর্কে জানে না, কৌতূহলও দেখায়নি। মনে হয়েছে অপ্রয়োজনীয় কৌতূহল, পরে সে এমনিতেও জানতে পারবে। কিন্তু ব্যয় সম্পর্কে তার ধারণা হয়ে গিয়েছে। এত খরুচে না হলে ঢাকা শহরে তাজদার সিদ্দিকীর আরও অনেক ফ্ল্যাট হতে পারত। তার উপর আত্মীয় স্বজনদের বিয়ে, অনুষ্ঠান, রোগ শোগে ঝাঁপিয়ে পড়ে টাকা পয়সা খরচ করে। নিজে না গেলেও প্রয়োজন মতো টাকা পয়সা পাঠিয়ে দেয়। এই ব্যাপারটা শায়নার অনেক ভালো লাগে। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া আর বিপদে আপদে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারাটাও আল্লাহর একটা রহমত। এই জন্যই তো তাজদার সিদ্দিকীর অ্যাক্সিডেন্টের খবর শুনে সবাই ঝাঁপিয়ে পড়েছিল হাসপাতালে। কিন্তু সমস্যা একটা, মাঝে মধ্যে এমন কিছু কাজ করে যা দেখে অন্যরা ভেবে নেয় তিনি বিরক্ত, আগ্রহ নেই কিংবা অবহেলা করছে, অথচ বাস্তবে তার অভিপ্রায় মোটেই তা নয়। শায়না এটাও খেয়াল করেছে, রাগের বশে কিংবা জেদ দেখিয়ে একটা কথা বলে ফেলার পর সেই কথাটা ফিরিয়ে না নিতে পারার জন্য স্ট্রাগল করতে হয় তাজদার সিদ্দিকীকে। কিন্তু রাগের বশে একবার ঝামেলা শুরু করলে তারপর সবকিছু বিপরীত চক্রে প্রবাহিত হয়। জেদ বজায় রাখতে আরও একটি শক্ত কথা বলেন, তারপর নতুন ঝামেলা, নতুন ভুল বোঝাবুঝি। জেদ, তর্ক, কথার পিঠে কথা, এভাবেই চক্রাকারে ঘটতে থাকে সব। এইসবের ভিড়ে তাজদার সিদ্দিকীর আসল চেহারা আর সামনে আসতে পারে না। তিনি কি চাইছেন সেটা আর সোজাসুজি বলতে না পেরে ইচ্ছাকৃতভাবে তেড়া কথা বলে বসেন। সেখান থেকে আবারও নতুন ঝামেলা তৈরি হয়। শায়না অনেক কষ্টেই ব্যাপারটা আবিষ্কার করেছে। আগে সে তাজদার সিদ্দিকী সম্পর্কে অন্যরকম ধারণা পোষণ করত। চোখের সামনে সবকিছু দেখলেও তার কাছে তা ভুল মনে হতো, মেকি মনে হতো। কিন্তু সে ধীরে ধীরে বুঝতে পেরেছে, একজন মানুষকে চেনার জন্য শুধু তার সাথে এক ঘরে থাকা যথেষ্ট নয়, সময় মানুষের প্রকৃত রূপকে সামনে নিয়ে আসে। তাজদার সিদ্দিকীর একটাই দোষ, মানুষকে নিজের ব্যাপারে বোঝানোর ক্ষেত্রে তিনি খুব কাঁচা। নিজেকে সবসময় উপস্থাপন করার সময় সবসময় ভুল পন্থাটা অবলম্বন করেন। যে যা করলে মানুষ সহজে তাকে মেনে নেবে, সেই কাজের বদলে তিনি এমন কিছু করে বসেন যা অন্যায়ভাবে জোরপূর্বক চাপ দেওয়া বলে মনে হয়। অথচ নিজে খুব ভালোভাবে অন্যজনকে বুঝতে পারেন। দূরে দাঁড়িয়ে মানুষের ঠোঁট নড়া কিংবা অঙ্গভঙ্গি দেখেও বুঝে ফেলতে পারেন কে তার সম্বন্ধে কেমন মনোভাব পোষণ করছে। কিন্তু এমনভাবে চলাফেরা করেন যেন তিনি বুঝতেই পারেননি তার নামে বাজে কথা বলা হচ্ছে। অন্যের মনে কি চলছে তাও তিনি বেশ ভালোভাবে বুঝতে পারেন, কিন্তু সহজে মেনে না নেওয়ার এমন ভাব করেন যেন সহজ বিষয়টা তিনি আমলেই নিতে চাইছেন না। সহজতম সত্যটাকেও তিনি নিজের জেদে চেপে ধরে রাখেন। ফলশ্রুতিতে এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। শায়নার বিয়ের শুরুর দিনগুলোর জন্য এখন খুব আফসোস হয়। সে জানে না তাজদার সিদ্দিকীর আফসোস হয় কিনা, কিন্তু তার হয়। সে যদি ছোটবেলার সেই দিনগুলোর কথা পুরোপুরি ভুলে গিয়ে নতুন জীবনটা শুরু করত, হয়তো শুরু থেকেই তাজদার সিদ্দিকীর এই রূপটা তখন থেকেই আবিষ্কার করতে পারত। চেষ্টার কোথায় কমতি ছিল সেটা সে বুঝে উঠতে পারে না। আগে যা হয়েছে তা সে ভুলে যাওয়ার চেষ্টা করছে। হয়তো ওই দিনগুলো ছিল বলেই আজকের দিনগুলো এত স্পেশাল। আবারও কোনো দিন ভুল করার সময় ওই দিনগুলোর কথা মনে পড়লে হয়তো সেই ভুল আর কখনোই হবে না।
তাজদার সিদ্দিকীর খুব ব্যস্ততা যাচ্ছে। আসরের নামাজ শেষ করে বাড়ি ফিরেই হঠাৎ করে বলল, শাইনা রেডি হও, সময় 5 মিনিট। শাইনা চমকে গেল। কোথায় যাব? ডাক্তারের কাছে। এখন? হ্যাঁ, 5 মিনিট কিন্তু, বলেই আবারও বেরিয়ে গেল। শাইনা কালো বোরকাটা পরল, কালো হিজাব। তার অনেক বোরকা হয়েছে, কিন্তু এটা বেশি স্পেশাল, কারণ এটি বিয়ের সময়কার বোরকা। সবাই বলে এই বোরকায় তাকে বেশি মানায়। তাজদার সিদ্দিকী গুনে গুনে 5 মিনিট পরই ভেতরে এসে হাত ধরে নিয়ে বেরিয়ে যেতে লাগলো। চলো চলো, ফাইলটা নিতে হবে। আরে না, শাইনা থমকে দাঁড়ালো। ডাক্তার বকবে না? ওটা ছাড়া কিভাবে যাব? পরশুই তো এলাম ডাক্তার দেখিয়ে, আবার কেন? তাজদার শেষমেশ হতাশ হয়ে তার দিকে তাকালো। তারপর এগিয়ে এসে তার কানের পাশে মুখ নিয়ে গিয়ে বলল, সিক্রেট, পরে বলবো। সবাই জানবে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। পারফরমেন্স দারুণ হওয়া চাই। লেটস গো। শাইনা হেসে ফেলল। কি চালাক বাপরে! তাজদার তার গাল টিপে দিয়ে বলল, চলো। পথিমধ্যে তাসনুভা পথ আটকে দাঁড়ালো। কান থেকে ইয়ারপিস খুলতে খুলতে বলল, ভাইয়া জাস্ট 2 মিনিটস, শাইনাকে আমি নিয়ে যাচ্ছি। তাজদার ব্যস্ততা দেখিয়ে বলল, কেন, আবার কি? এক্ষুনি নিয়ে আসছি। শাইনা চলো। সে শাইনার হাত ধরে টেনে নিয়ে এলো ঘরে, তারপর বলল, তোমার স্নিকার্সগুলো কোথায়? শাইনা দেখিয়ে দিল। তাজদার স্নিকার্সগুলো তার পায়ের কাছে এনে রাখল। তারপর হাত ঝেড়ে বুকের কাছে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, কি ধরনের জুতো পরে চলে যাচ্ছিলে? শাইনা নিজের পায়ের দিকে তাকাতে তাকাতে জুতোটা খুলে ফেলল। ফ্ল্যাট জুতো তার ভালো লাগে, তাড়াহুড়ো এটাই পেয়েছে, পরে নিয়েছে। কিন্তু বোরকাটার সাথে স্নিকার্স মানায়, পরতেও আরাম, তাড়াহুড়োই খেয়াল করেনি। এটা পরো, আমি শিওর ভাইয়া তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। কি চালাক! শায়না বিস্ময় চেপে স্নিকার্সটা পরে নিল। তাজদার এসে বলল, হয়েছে? চেন। সে শায়নাকে টেনে নিয়ে গেল। সন্ধে নেমে আসছে, চেন পরে লাগাবে। জুতো খুলে যাবে, গাড়িতে উঠে যাবে এখন। আনোয়ারা বেগম বললেন, ওই দেখো, বউ নিয়ে এই ভর সন্ধ্যায় কোথায় চলে যাচ্ছ? ডাক্তারের কাছে, এমার্জেন্সি। রসনারা বললেন, ডাক্তার পরশু দেখালো না? তিতলি এসে তাসনুভাকে বলল, আমাকে নিয়ে গেল না? তাসনুভা তার দিকে ফিরে একটা ঝাড়ি মারল। ননসেন্স তিতলি, তুমি ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি করবে? পাগল তুমি? তুমি পাগল, সবসময় ননসেন্স বলো কেন? তুমি একদম সেন্সলেস। তিতলি বেয়াদবি করবে না। রসনারা পাশের রুম থেকে বললেন, তিতলি তুমি আবারও তর্ক করছো বড়দের সাথে? আচ্ছা সরি। তাসনুভা বলল, শাট আপ, তোমার সরির কোনো ভ্যালু নেই আমার কাছে। 1000বার সরি বললে সরির কোনো দাম থাকে না। তোমার সবার সাথে ঘুরতে ইচ্ছে করবে কেন? কেনই বা করবে? তুমি জানো না কোন সময় কোন কথাটা বলা উচিত? তুমি কি বাচ্চা মেয়ে? তিতলি কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আঙুলে চুল প্যাঁচাচ্ছে। এই শাকচুন্নির জন্য কোনো কথা বলে শান্তি নেই। তৌসিফ তাদের পেছনে কোমরে হাত রেখে দাঁড়িয়ে রইল। তাসনুভা তিতলির দিকে চোখ অনুসরণ করে তার দিকে ফিরল। তৌসিফ বলল, তোর জ্ঞান দেয়া শেষ হয়েছে? আমি জ্ঞান দিচ্ছি, তোমার এখানে কাজ কি? তৌসিফ এসে তার আর তিতলিকে মাথায় চড় বসিয়ে দিয়ে বলল, হাট, তোদের ঝগড়াঝাটির জ্বালায় ঘরে শান্তিতে একটু বসতে পারি না। তোদের জন্য বড় ভাই আর মেজো ভাই ঠিক আছে, ওরা থাকলে তোরা সিধা থাকিস। তিতলি তাসনুভার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। উঁকি দিয়ে বলল, ঘরে বসে থাকতে কে বলেছে তোমাকে? এখন কি তোমার ঘরে বসে থাকার সময়? যাও, বাইরে যাও, রোজগার করো, পয়সা কামাও। ঘরে বসে বসে চাচ্চুর অন্ন ধ্বংস করছো কেন? ফাই, জবাব দাও বৎস। তৌসিফের চোয়াল ঝুলে পড়ল। এখন বোনের পেছনে দাঁড়িয়ে কথা বলছে? তুই তো দেখছি নাম্বার 1 পোল্টিবাজ, এখন ওর সাইডে চলে গেলি তো? কি তোমার মাথায় উঠে নাচতে বলছো? সারাক্ষণ মারো কেন আমাদের? তোমার বউয়ের সব চুল ছিঁড়ে ফেলবো আমরা, প্রতিশোধ নেব, প্রতিশোধ। তুমিও তো মেজো ভাইয়ার মতো লন্ডন উড়ান নেবে, তখন তোমার বউকে আমি আর আপু মিলে এমন মার দেব, ভাই রে ভাই, মার খেয়ে তোমার বউ ফিটফিট করে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যাবে। তৌসিফ কপাল চেপে ধরল। বাই, আমি এই কাকে পকেট খালি করে আচার চকলেট খাওয়াই? এত বড় ধরিবাজ তো বাপের জন্মে দেখিনি। তাসনুভা এতক্ষণ চুপচাপ ওদের তর্ক শুনছিল, এবার অধৈর্য হয়ে গর্জে উঠল, ভাইয়ে তুমি আমাকে মারলে? তৌসিফ তার দিকে তাকিয়ে দ্বিগুণ গর্জে উঠল, ধুর শালা, কোন মান্ধারতার আমলে মারলাম সেটা নিয়ে এখন প্রশ্ন করছে। এই ছাগল দুটোকে কাদের গলায় যে ঝুলাবো আল্লাহ। বলতে বলতে সে সেখান থেকে সরে পড়ল। তাসনুভা অবাক হয়ে তিতলির দিকে চেয়ে বলল, তুমি ছোট ভাইয়াকে এখনও আচার চকলেট আনতে বলো? তুমি বড় হবে না কখনো? তিতলি দুপাশে মাথা নেড়ে বলল, না, আমি বড় হতে চাই না। ছোটবেলা থেকে খেয়ে এসেছি, খেয়েই যাব। ছোট বোনের জন্য সবাই আচার চকলেট আনে, ইটস নর্মাল। ইউ নো হোয়াট তিতলি, ইউ আর জাস্ট ডিসগাস্টিং। ওকে, আই লাভ ইউ। তিতলি! তার চিৎকার শুনে রসনারা চলে এলো, কিন্তু তিতলি তার আগেই সেখান থেকে পালিয়েছে। শাইনা গাড়ি থেকে নামতেই উবু হয়ে জুতোর চেন লাগাতে গেল, কিন্তু পারল না। তাজদার এসে বলল, কি হলো, নামো। শাইনা জুতোর দিকে তাকালো। তাজদারও চোখ নিচু করে তার জুতোর দিকে তাকালো। তারপর বসে চেনটা লাগিয়ে দিয়ে হাত ধরে বলল, চলো। এখন কোথায় যাব? স্ট্রিট ফুড খাবো? শাইনার চোখ মুখ ঝলমল করে উঠল। তাজদার বলল, আমার মাথা খারাপ? সাথে সাথে শাইনার মুখ থেকে হাসি সরে গেল। না থাক, আজে বাজে জিনিস খাওয়া যাবে না, আর কয়েক মাসই তো। সূর্য পশ্চিম দিকে ধীরে ধীরে ঢলে পড়ছে। গাড়ি থেকে নামা মাত্রই গোধূলির আকাশ দেখে শাইনা বলল, একদিকে কুয়াশা নামছে, আরেকদিকে সূর্য ডুবছে, দেখুন দেখুন। তাজদার পশ্চিম দিকে তাকালো।
তারপর তার দিকে তাকিয়ে বলল, দেখলাম মারাত্মক কিছু না, স্বাভাবিক। শাইনা গাল ফুলিয়ে তাকালো। ধুর, এই লোকের সামনে কোনো কথা বলে শান্তি নেই। রাস্তার দুপাশে সারি সারি গাছ, বেশ চওড়া রাস্তার পাশের হাঁটার জায়গায় সাদা মাটি। কিছুটা পথ হেঁটে গেলে কয়টা দোকানপাট দেখা যাবে। শাইনা জানতে চাইল, এখানে হাঁটতে এসেছি, তুমি চাইলে দৌড়াতে পারো, এমনকি ড্যান্সও। যা। মাথা দিয়ে তাজদারের বাহুতে ঘষা দিল সে। তাজদার শব্দ করে হেসে উঠল। শাইনা তার শালটা পিঠের সাথে জড়িয়ে দুহাতের পাশে রাখতে রাখতে বলল, আপনি চাদর আনেননি? ঠান্ডা লাগবে কিছুক্ষণ পর। জ্যাকেটও তো পরেননি। চাদর আছে গাড়িতে, ওটা এখন নিয়ে নিন, এখনও ঠান্ডা লাগছে, পরে নেব। না, এখন নিন, এত জোড়াজোড়ি পছন্দ না আমার। বলতে বলতে গাড়ি থেকে চাদরটা নিয়ে গায়ে জড়ালো। শান্তি? শাইনা মাথা কাত করে জানালো, শান্তি। দুজনে পাশাপাশি কিছুটা পথ হাঁটল। সন্ধে নেমে এসেছে প্রায়, মাগরিবের আজান হচ্ছে। শাইনা বলল, আপনার নামাজ? তাজদার ইশারায় সামনে দেখিয়ে দিল একটি চায়ের দোকান। ঝকঝকে নতুন দেখাচ্ছে, মনে হচ্ছে নতুন খুলেছে, আগে তো এখানে দোকান ছিল না। শাইনা বলল, আমি ওখানে বসবো? আরে না, চলো। শাইনা ধীরে ধীরে হাঁটতে লাগল। তাজদারের হাতের মুঠোয় তার হাতটা। ধীরে ধীরে কুয়াশায় জড়িয়ে যাচ্ছে চারপাশ, দেখতেও শান্তি লাগছে। চোখের সামনেই অন্ধকার নেমে এলো। শাইনা এবার মসজিদ দেখতে পেল, এই এলাকার সবচেয়ে বড় মসজিদটি। এই মসজিদের ব্যাপারে অনেক শুনেছে সে। তাজদার তাকে নিয়ে গেল মসজিদের গেটের সামনে। শাইনা দেখল মুসল্লিরা ঘাটে নেমে অজু করছে। সে ঘুরে ফিরে মসজিদের চারপাশটা দেখতে লাগল। চারিদিকে আলো জ্বলে উঠায় কেমন জৌলুস ফিরে পেয়েছে এই শীতের সন্ধে। এবার আরও ভালো লাগছে শাইনার, ভেতরটা কেমন উৎফুল্ল হয়ে আছে। সে অনেকক্ষণ পরে তাজদারের দিকে তাকালো। আমি এখানে কি করব? এসে জানাচ্ছি, তুমি ওখানে গিয়ে বসো। মসজিদের পাশেই যাত্রী ছাউনির কাজটায় শাইনাকে রেখে গেল সে। দুজন বৃদ্ধ মহিলার পাশে শাইনা বসে রইল। তারা কৌতূহল ধরে রাখতে না পেরে জানতে চাইল, ও মেয়ে, ওটা তোমার জামাই? জি। বাড়ি কোথায়? পটিয়ায়। আর অনেকগুলো প্রশ্ন। নামাজ পড়ে মুসল্লিদের সাথে সাথে নামাজ পড়ে বেরিয়ে এলো তাজদার। শাইনা তাকে দেখামাত্রই দাঁড়িয়ে পড়ল। তাজদার কাছে আসতেই শাইনা ফিক করে হেসে ফেলল। তাজদারের কপাল কুঁচকে গেল। হাসছ কেন? আগে কপাল ঠিক করেন। করলাম। আপনি মসজিদের টুপি পরে চলে এসেছেন। তাজদার সাথে সাথে মাথায় হাত দিল, হেসে ফেলল শাইনার সাথে। তারপর সেটা খুলে পকেটে ভরে নিয়ে বলল, কিছু হবে না, ওখানে অনেক টুপি এমনিই পড়ে থাকে। তৌসিফকে বলবো 10টা দিয়ে যেতে, চলো। শাইনা মজা করে বলল, ডিজিটাল টুপি চোর। তাজদার ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বলল, তুমি কত বড় চোর সেটা তো তুমি জানো না? শাইনা অবাক হয়ে বলল, আমি কি চুরি করেছি আজব? তাজদার আর কথা বলল না। শাইনার হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, বেশি কথা বলছো আজকাল। শাইনা যেতে যেতে বলল, কি যেন বলবেন বলেছিলেন? তাজদার বলে উঠল, ও হ্যাঁ, তোমাকে এখানে কেন এনেছি? কেন? আমি লন্ডন থেকে ফেরার পর আব্বুদের সাথে এই মসজিদে এসেছিলাম। তুমি তখন আমাকে দেখা দিতে রাজিই হচ্ছিলে না। আমি ফ্যামিলির সাথে ফাইট করছি আর আপনি আমাকে দেখে পালিয়ে বেড়াচ্ছিলেন। ওইসব মনে পড়লে এখন মনেময় একদম ইচ্ছে মতো দিই। শায়না তার মুখের দিকে তাকিয়ে কথা শুনতে শুনতে হাসল, বলল, আচ্ছা তারপর? তখন আমি এই মসজিদে এসে নিয়ত করেছিলাম, তোমাকে যদি আমি কোনোভাবে পেয়ে যাই তাহলে এই মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়ব। তোমাকেও একদিন এই মসজিদের সামনে নিয়ে আসব। নফল নামাজ পড়েছেন? তাজদার তার দিকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, অনেক আগেই। আমি কথা দিয়ে কথা রাখি, অনেকবার এসেছি এই মসজিদে। যেমনভাবে বলছো যেন আমি কথার খেলাপে ওস্তাদ। শায়না হাসি চাপা দিয়ে বলল, তারপর? তাজদার এবার রেগে গেল। তারপর তোমার মাথা, বেকুবচণ্ডী। আজ নিয়ত করেছি পরের বার দেশে এলে জুনিয়রকে নিয়ে আসব। তোমার এত হাসি পাচ্ছে কেন? পারো তো এটাই। শায়না তার বাহুতে মাথা হেলান দিয়ে বলল, আপনি বিয়েটা করার জন্য আর কি কি করেছেন? তাজদার রাগ দেখিয়ে তার হাত ছেড়ে দূরে চলে গেল। যে মেয়ে কোনো কিছু সিরিয়াসলি নেয় না তাকে এত কিছু বলতে ভালো লাগে না। খানিকটা গম্ভীর হয়ে গেল তার মুখ। শায়না তাকে চুপ হয়ে যেতে দেখে তার পিছু পিছু হেঁটে গিয়ে নিচ থেকে হাত ধরে ফেলল। তাজদার মাঠে ঘুরিয়ে তাকালো তার দিকে, তারপর তার ধরা হাতের দিকে। শায়না ভ্রু নাচিয়ে বলল, আপনার রাগের ফ্যাক্টরিটা কোথায়? ঠিকানা দিন, একটা বোম মেরে আসি। তাজদার আরও গম্ভীর মুখে বলল, তুমি এইসবই পারবে। আমি যখন তোমাকে পাওয়ার জন্য দোয়া করছিলাম তখন তুমি দোয়া করছিলে আমি যাতে তোমাকে না পাই। হিম্মত থাকলে স্বীকার করো। শায়না মাথা দুলিয়ে বলল, স্বীকার করলাম।
আপনিও এটা স্বীকার করুন যে আপনি আমার সাথে ছোটবেলায় এমন এমন কাণ্ড করেছিলেন যার জন্য আমি ওই রকম দোয়া করতে বাধ্য হয়েছিলাম। তাজদার আর তার সাথে কোনো কথা বলল না, সায়নাও না। সামনের একটা দোকান থেকে 2 প্লেট ভেলপুরি কিনে নিল তাজদার। সে এখানকার ভেলপুরির রিভিউ পেয়েছিল তাসনুবার কাছ থেকে। সায়না খেতে পারবে, কোনো সমস্যা হবে না। সায়না বলল, আপনিও খাবেন? তাজদার চট করে তার দিকে তাকালো, তারপর শান্তভাবে বলল, না, দুটোই তোমার জন্য। সায়না মনে মনে খুশি হলো, কিন্তু লজ্জাও পেল তাজদার পেয়ে অমনভাবে তাকাতে দেখে। ধুর, সে মাঝে মধ্যে এমন কাজ করে বসে। সে খেতে খেতে তাজদারের দিকে বাড়িয়ে দিল, খান। তাজদার বলল, এই সব আমার ভালো লাগে না। সায়না বলল, আপনার কি ভালো লাগে সেটা একটু বলবেন? তাজদার আবারও তার দিকে তাকালো। সায়না বলল, এত রাগ করেন কেন হুটহাট? কালকের পর আর রাগ করার জন্য আমাকে পাবেন? তোমাকে আমি কখনো পেয়েছি? সায়না হেসে ফেলল, না তো, বাচ্চাটা আকাশ থেকে টুপ করে পড়ে পেটের ভেতর ঢুকে পড়েছে। বলেই সে হাসতে লাগল। তাজদার বেশি লেগে যাচ্ছে মনে হতেই সায়না নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা বেশ, পরের বার দেশে এলে খুব ভাব জমাবো। ওই ভাবের দরকার নেই আর। সায়না এবার চুপচাপ খেতে লাগল, আর কোনো কথা বলল না। নিজেরটা শেষ করে তাজদারের হাতে থাকা প্লেটটা নিয়ে খাওয়া শুরু হলো। তাজদার মনে মনে ভাবল, কি পরিমাণ পেটুক হয়ে গিয়েছে এই মেয়ে। সায়না তাকে জোরপূর্বক দুটো খাওয়ালো। খাওয়া শেষে তার খুব ঝাল করছিল। তাজদার দুটো হাওয়াই মিঠাই কিনে নিয়ে এলো। সায়না বলল, আপনার রাগগুলো এই হাওয়াই মিঠাইয়ের মতো, দেখতে বিশাল, কিন্তু গালে দিলেই টুপ করে মিলিয়ে যায়। তাজদার কোনো কিছু বলল না আর। সায়না তার শালটা ভালো করে জড়ায়নি দেখে শালটা ভালো করে জড়িয়ে ইশারায় বোঝালো চুপচাপ তার সাথে হাঁটতে। আর কোনো কথা হলো না। তাজদার চুপচাপ গাড়িতে গিয়ে বসল। সায়না গাড়িতে উঠল না। তাজদার বেরিয়ে এসে তার হাত ধরতেই সায়না বলল, আমি জানি আপনি এত তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বের হননি, সরি, আর কোনো মজা করব না। তাজদার তার মুখের দিকে তাকিয়ে রইল। সায়না তার পাঞ্জাবি 2 হাতে টেনে এনে বলল, সিদ্দিকি মিয়া, কি খুব রাগ করেছে? তাজদার অবাক চোখে তাকিয়ে বলল, আমার সাথে রাগ ছাড়াও অন্য শব্দ যায়, এটা তোমার মাথায় আসে না কখনো? সায়না ঠোঁট গোল করে বলল, ওহো, অভিমান? তুমি আসলে একটা। সায়না ঠোঁট কামড়ে বলল, আমি তো জানি আপনি আমাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছেন। কিচ্ছু জানো না। আমি ওই বাড়িতে অনেক দিন আছি, আমি বুঝতে পারছি কত কি ঘটেছে। তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় আপনি আমাকে পাওয়ার জন্য কতটা ডেসপারেট ছিলেন। তুমি এখনও ছোটবেলার ঘটনাগুলো মনে রেখে দিয়েছ। সায়না বলল, তার জন্য না হয় আরেকবার বিচ্ছেদ হবে? তাজদার চট করে তার হাত চেপে ধরে বলল, আবার? সায়না তার মুখের দিকে তাকিয়ে হাসল। বিস্ময়ের সাথে বলল, আপনি সেই তাজদার সিদ্দিকী? আমার অবিশ্বাস লাগে। আমার কি মনে হয় জানেন? আমার প্রতি যেদিন আপনার ভালো লাগা তৈরি হলো, ওই দিনই অহংকারী তাজদার সিদ্দিকীর পতন হয়ে গিয়েছিল। আমার পতন দেখে তোমার আনন্দ হয়েছিল খুব? না, ভয় হয়েছিল, আপনি যদি ওটাকেই নিজের বিজয় ভাবেন সেটা ভেবে। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।